আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমি প্রার্থনা করছি আপনাদের উপরে বা তোমাদের উপরে আল্লাহ তাআলার রহমত বরকত নাজিল হোক। কারণ ফিজিক্সের সবচেয়ে ছোট শব্দের যে অধ্যায়, তার সবচেয়ে বিস্তৃত ব্যাখ্যা সহ এমসিকিউ আজকে আমি দেওয়ার চেষ্টা করব। সো আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি বা যাব। তোমরা যারা এখন এই ভিডিওটা দেখবা, আমি চাইবো যে কম সময়ের মধ্যে যেন সামগ্রিক বিষয়টাকে আলোচনা করা যায়, সেভাবে আমি ১০০টা এমসিকিউ নিয়ে আলাপ করতে চাই। এটা হচ্ছে এসএসসি ব্যাচের জন্য এক ক্লাসে ১ চ্যাপ্টারের এমসিকিউ। যেহেতু আমাদের এই সিরিজের টার্গেট হচ্ছে যে আমরা এমসিকিউটাকে কভার করতে চাই। কেন? কারণ একজন স্টুডেন্ট ফিজিক্সে যখন সিকিউ অ্যান্সার করে তখন সেটা ডিপেন্ড করতেছে যে সে আসলে কতটুকু বেসিক জানে এবং কতটুকু বেসিক স্টাডি করেছে, কতগুলো ম্যাথ করেছে তার উপরে ডিপেন্ড করে একটা স্টুডেন্ট পরীক্ষার হলে তোমরা যারা পরীক্ষা দাও তখন তোমরা ডিসাইড করো যে আসলে কতটুকু তোমরা পারো। বাট এমসিকিউ হচ্ছে পুরাটাই ২৫-এ ২৫, যেহেতু আমি ২৫ স্ট্যান্ডার্ড বলছি, বা যে কোনো পরীক্ষায় 25-এ 25-এ আউট অফ 25-এ 25ই পাওয়া সম্ভব। ধরো একটা স্টুডেন্ট 25-এ 25ই পাইতে পারে, এটা সম্ভব, এটা এমসিকিউতে সম্ভব। তো যেহেতু এমসিকিউতে সম্ভব, সেহেতু আজকে আমরা একটা চ্যাপ্টারে ওই এমসিকিউগুলোই পড়ার চেষ্টা করব যেগুলো পরীক্ষায় বেশিবার আসছে এবং আসবে। তো আমি ইনশাআল্লাহ শুরু করি। আমি চাই যে তোমরা একটু মনস্তাত্ত্বিকভাবে তৈরি হও আমার সাথে, যেন তোমরা ভালো মতো পারো, জানো, বোঝো এবং তোমরা যেন ফিল করতে পারো ফিজিক্সটা। হ্যাঁ, এই যে অধ্যায়টার নাম আমি কি বলছি? অধ্যায়টার নাম আমরা জানি, এটা হচ্ছে বল, যেটাকে আমরা ইংলিশে ফোর্স বলি। এই চ্যাপ্টারের সামগ্রিক যে এমসিকিউ, সেই এমসিকিউর কনসেপ্টটা হচ্ছে এরকম যে প্রথমে আমি বল এটাকে বোঝার চেষ্টা করি। তার মানে আমি যখন বল বুঝি তখন আমার মাথায় এই শব্দটা চলে আসে যে এটা হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ। আমি এখন সংজ্ঞায় যাচ্ছি না, কোনো স্বাভাবিক নর্মাল ব্যাখ্যায় যাচ্ছি না, আমি একটু কম্প্যাক্ট করার চেষ্টা করব। তারপরে আমরা জড়তা বোঝার চেষ্টা করি, জড়তা। এবং এই জড়তা বোঝার সময় আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের দুই ধরনের জড়তার সাথে ডিল করতে হচ্ছে। একটা হচ্ছে স্থিতি জড়তা আর একটা গতি জড়তা। এরপর এই চ্যাপ্টারে ভরবেগের একটা কনসেপ্ট আছে, তাই না? ভরবেগ। তো ভরবেগ হচ্ছে পি ইকুয়ালস এমভি, মোমেন্টাম। আবার তোমরা এখন বলতে পারো স্যার মোমেন্টামকে তাহলে পি দিয়ে কেন ডিফাইন করা হচ্ছে? কারণ মোমেন্টাম এম দিয়ে শুরু হয় এবং ম্যাসও এম দিয়ে শুরু হয়। তাহলে এই দুইটা রাশিকে তো একটা ইংলিশ অ্যালফাবেট দিয়ে আসলে ব্যাখ্যা এই মুহূর্তে করা যাচ্ছে না। তাহলে এক্ষেত্রে এটা পি ইকুয়ালস টু এমভি হবে। আচ্ছা, ৪ নাম্বার কনসেপ্ট হচ্ছে সংঘর্ষের কনসেপ্ট। তো এখানে গতিসূত্র আছে, নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র। তো প্রথম সূত্রে কি বলা হয়েছে? যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। আমরা এই কনসেপ্টের উপর বেস করে বল, জড়তার কনসেপ্ট নিয়ে আসছি। দ্বিতীয়ত বলা হয়েছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে, তাই তো? এই কনসেপ্টের উপর বেস করে আমরা এফ ইকুয়ালস টু এম এর প্রতিপাদন করেছি। আবার এফ ইকুয়ালস টু এম এর প্রতিপাদন থেকে আমরা প্রথম সূত্রেও আসতে পারি। এই চ্যাপ্টারের কনসেপ্ট আগে বলে নিচ্ছি, তা না হলে এমসিকিউ শুধু সলভ করলে হবে না। এমসিকিউর ডেটা ঘুরিয়ে দিলে বা এমনও এমসিকিউ আসতে পারে পরীক্ষায় যেটা তুমি কখনোই করো নাই বা আগে দেখো নাই, তো সেটাও কি তুমি ভুল করবা না? আমরা কি করি? আমরা হচ্ছে কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করি ফিজিক্সে, তারপর আমরা ফিজিক্সটাকে মুখস্থ করি না। ফিজিক্স মুখস্থ করার সাবজেক্ট না, ফিজিক্স বোঝার সাবজেক্ট। তাহলে ৪ নম্বরে আমরা এটা পড়ি যে আদি ভরবেগ, হ্যাঁ, সংঘর্ষের আগে ভরবেগ m1 প্লাস m2u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2। এটা হচ্ছে আমার চতুর্থ সূত্র বা আমার মানে ৪ নম্বর পয়েন্ট আর কি। ৫ নম্বর পয়েন্ট হচ্ছে এরা সংঘর্ষের পরে এরা কি একসাথে আছে নাকি দুইটা দুই দিকে চলে গেছে, অথবা সংঘর্ষের পরে কি একসাথে যুক্ত হয়ে কোনো একদিকে যাচ্ছে কিনা। যদি কোনো একদিকে যায় তাহলে সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে এরকম m1u1 প্লাস m2u2 ইকুয়ালস টু m1 প্লাস m2v। এই কনসেপ্টটা নিয়ে ম্যাথ আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে ৬ নাম্বার পয়েন্ট এই চ্যাপ্টারে, দ্যাটস অল অ্যাবাউট বন্দুকের ভরবেগ বা বন্দুকের পশ্চাৎবেগ নিয়ে একটা কনসেপ্ট আছে, যেটা এখান থেকে আসে, মানে এই সূত্র থেকে আসে। সেখানে মাথা রাখতে হবে সূত্রটা হচ্ছে ক্যাপিটাল এমভি মাইনাস স্মল এমভি।
তাহলে ক্যাপিটাল এম হচ্ছে পিস্তলের ভর, ক্যাপিটাল ভি হচ্ছে পিস্তলের পশ্চাৎবেগ, স্মল এম হচ্ছে গুলির ভর, স্মল ভি হচ্ছে গুলির সামনের দিকে বেগ। তো পিস্তল এবং গুলির চিন্তা করলে পিস্তল যখন স্থির থাকে, গুলি করা হয়, সামনে যখন যায় তখন গুলি ভরবেগটা সামনে সৃষ্টি করে এবং পিস্তলের ভরবেগটা পেছনের দিকে হয়। সো এই জাতীয় কনসেপ্ট নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। 7 নাম্বার পয়েন্ট হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। ঘর্ষণ গুণাঙ্ক, তো ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে মিউ ইজ প্রপোর্শনাল টু আর। তো এই ব্যাখ্যা আমি অবশ্য আমার আগের ক্লাসে দিয়েছি। মিউ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, তো এটা যদি মিউ এস হয় তাহলে এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, আর যদি এটা মিউ কে হয় তাহলে এটা হচ্ছে গতি ঘর্ষণ গুণাঙ্ক। এবং এইটা ডিপেন্ড করতেছে প্রতিক্রিয়া বলের উপরে। কোনো একটা স্পেসে যখন একটা বস্তু থাকে, এটাকে ধাক্কা দিয়ে সামনে নিতে গেলে যে পরিমাণ ঘর্ষণ বলের বিপরীতে কাজ করতে হয়, সেই ঘর্ষণ বল এবং এই ওজনের অনুপাত হচ্ছে এই প্রতিক্রিয়া বল। তাহলে এই যে মিউ হচ্ছে ইজ প্রপোর্শনাল টু আর। আর মানে কি? প্রতিক্রিয়া বল। তো এটা নিয়ে আমরা বিস্তারিত আলাপ করব সামনে। 8 নাম্বার পয়েন্ট হচ্ছে আরেকটা সূত্র আছে যেটা অ্যাঙ্গেল থেকে আসে, সেটা হচ্ছে এই মিউ হচ্ছে ট্যান থিটা। এই ট্যান থিটাটা কেন আসছে এইটার ব্যাখ্যাও ইউটিউবে আছে, আমি দিয়েছি। আজকে আমি এগুলার ডিটেইল ব্যাখ্যায় গেলে ভিডিও অন্তত 12 ঘন্টা হয়ে যাবে। সো মিউ ইকুয়ালস টু কেন ট্যান থিটা আসে, এই কনসেপ্ট দেখো, আমি ইউটিউবের নিচে দেখো আমি কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি, ফেসবুকের কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি। মিউ ইকুয়ালস টু ট্যান থিটা কিভাবে আসছে এই ব্যাখ্যা নিশ্চল কোণ দিয়ে আমি ব্যাখ্যা করেছি। এটা এমজি সাইন থিটা, এমজি কস থিটা। একটা ঢালু তল দিয়ে পড়তে গেলে ওজনটা যখন ওজনের লম্ব উপাংশ হয়ে যায় এমজি কস থিটা, এমজি সাইন থিটা। তো এমজি সাইন থিটা হচ্ছে উলম্ব বরাবর থাকে, মানে বস্তু যেদিকে যাচ্ছে সেদিকে, আর এমজি কস থিটা হচ্ছে ওজনের বিপরীতে কাজ করে। এইটার যে অনুপাত সেটাই আসলে ট্যান থিটা। তো এটা নিয়ে আমি এখন কথা বলতে যাচ্ছি না, এই বিষয়গুলো নিয়ে এই চ্যাপ্টারের এমসিকিউ সলভ করা লাগে, মোরলেস সলভ করা লাগে। তো আমি সামনে যাচ্ছি, আমি একটা একটা করে এমসিকিউতে যাব। যে এমসিকিউগুলো বহুবার বোর্ডে আসছে এবং আসবে, তোমাদের সামনেও আসবে, সেই এমসিকিউগুলো আমি পড়ানোর চেষ্টা করবো। আমি আশা করি এই এমসিকিউগুলো তোমরা অলরেডি দেখছো, কারণ আমি এগুলো বিভিন্ন টেস্ট পেপার থেকে নিয়েছি। তো সকল টেস্ট পেপারের যেই বোর্ড কোয়েশ্চেন সেটা সব জায়গায় একই রকম। এখন ডিপেন্ড করতেছে তুমি পারো কিনা এবং বুঝে পারো কিনা, ফিজিক্সটা তুমি বুঝে পারো কিনা। নিউটনের গতির প্রথম সূত্র কি? সূত্র নিউটনের গতির প্রথম সূত্র কি? যদি বল প্রয়োগ না হয়, তাহলে লাইনটা হচ্ছে নিউটনের গতির। দেখো আমি একটু আমার মতন করে এমসিকিউ ব্যাখ্যা করি। একটা এমসিকিউর পেছনে 10 মিনিট ব্যাখ্যা করা যাবে, তাহলে 100 এমসিকিউ ব্যাখ্যা করতে 1000 মিনিট সময় লাগবে। কিন্তু আসলে আমার এই মুহূর্তের প্ল্যানিং হচ্ছে যতটুকু কম সময়ে যতটুকু কম্প্যাক্ট ব্যাখ্যা দিয়ে তোমার এমসিকিউটাকে আন্ডারস্ট্যান্ডেবল করা যায় আমি সেতটুকু বলবো। তাহলে নিউটনের গতির প্রথম সূত্র সেটা কি? যদি বাইরে থেকে বল প্রয়োগ করা না হয়, যদি বাইরে থেকে বল প্রয়োগ করা না হয়, তাহলে বস্তু যে অবস্থায় চলছিল বস্তু সেই অবস্থাতেই চলবে। তাহলে বাইরে থেকে যদি বল প্রয়োগ করা না হয়, তাহলে আমি প্রথম কনসেপ্ট পাই হচ্ছে বল, আর বস্তু যেমন আছে তেমন থাকতে চায়। অর্থাৎ এই যে বস্তু আগে স্থির অবস্থায় যদি থাকে তাহলে পরে স্থির অবস্থায় থাকবে, আগে যদি কোনো বেগে গতিশীল থাকে পরেও কোনো বেগে গতিশীল, সেই একই বেগে গতিশীল থাকবে। এই যে তার গতির পরিবর্তন হয় নাই, মানে বেগের পরিবর্তন যে হয় নাই, এইটার নাম হচ্ছে জড়তা। তাহলে এটা তোমাদের অনেকের মুখস্থ আছে, তোমরা মুখস্থ বলে ফেলবা যে স্যার নিউটনের গতির প্রথম সূত্র থেকে বল জড়তা সম্পর্কে ধারণা পাই। আই ডোন্ট মাইন্ড, বাট তুমি কি আসলে বুঝে বলছো? মানে বল জড়তার ধারণা কিভাবে পাই, কিভাবে পাই? হ্যাঁ, এটা আমি কেন বল আর ভরবেগ পাই না, কেন আমি বল এবং জড়তা সম্পর্কে পাই? তাহলে আমার প্রথম যে এমসিকিউ সেটার অ্যান্সার হচ্ছে বল ও জড়তা। এই প্রশ্নটা বরিশাল বোর্ড 2020-এও আসছে, যশোর বোর্ড 2019-এ আসছে। তার মানে এটা যে ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড 2026-এ আসবে না তার কি কিন্তু কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, কোনটি দ্বারা জড়তা পরিমাপ করা হয়? জড়তা পরিমাপ করার একমাত্র যে পয়েন্ট সেটা হচ্ছে ভর। এখন যে ভারী তার ওজন বেশি, যে ভারী, তাহলে যত ভর, যত ভারী তত তত হচ্ছে জড়তা।
যত ভারী তত জড়তা। দেখবে একটা চিকন ব্যক্তি, চিকন চিকন হ্যাঁ, অনেক জোরে দৌড়াইতে পারে। আবার একটু বেশি মোটা হইলে দেখবা মোটামুটি ওই স্পিডে দৌড়াইতে পারে না। ভ্যারিয়েশন থাকতে পারে, কারণ মোটা ব্যক্তিটার ওজন তো বেশি, মাটির সাথে তার আকর্ষণটা বেশি, এটাকে ঠেলে বাতাসের বাধা অতিক্রম করে সামনে যাওয়াটা কষ্টকর। তাইলে জড়তার পরিমাপক হচ্ছে ভর। চলন্ত বাস, একটা চলন্ত বাস যদি ব্রেক করে, তাহলে বাস একটা ব্রেক করতেছে, বাস চলতেছে, আমার বডিও চলতেছে, উপরের অংশ নিচের অংশ চলতেছে, হঠাৎ ব্রেক, নিচের অংশ বাসের সাথে থেমে যাবে, কিন্তু সামনের অংশ সামনে চলে আসবে। তাহলে আমি বাসের মধ্যে দাঁড়িয়ে আছি, বাস হচ্ছে চলছে, হঠাৎ করে ব্রেক করলো, আমার নিচের অংশ থেমে গেছে বাসের সাথে, কিন্তু সামনের অংশ সামনের দিকে ঝুঁকে পড়বে। এটা কেন? এটা হচ্ছে আগে গতিশীল ছিল, পরেও গতিশীল থাকতে যাচ্ছে। এটা হলো গতি জড়তার কারণে। একেবারেই কমন কনসেপ্ট, একেবারে কমন কনসেপ্ট। এমসিকিউ গুলা সহজ। বলের সংজ্ঞা। এখন বল, তোমরা বলবা স্যার বল হচ্ছে আমরা পাইলাম প্রথম সূত্রে। আপনি বললেন না স্যার প্রথম সূত্র থেকে ধারণা পাইলাম, ধারণা পাইছি তো প্রথম সূত্র থেকে, কিন্তু এখন তো প্রশ্ন করছে বলের সংজ্ঞা। টু বিউটিফুল। সো এখানে সংজ্ঞাটা আসে হচ্ছে নিউটনের কোন সূত্র? এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। কেন? কারণ তোমরা তোমার অন্তরকে জিজ্ঞেস করো যে তুমি তোমার একটা টপিক যে তুমি পড়লা, এটা তুমি মানে অ্যাকচুয়ালি ফ্রম রুট বুঝলা কিনা, দেন ইউ ফিল ফিজিক্স। যে তুমি বললা যে দ্বিতীয় সূত্র থেকে পাওয়া যায়, কেন? কারণ আমরা বলছি যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার, তো ভরবেগের পরিবর্তনের হার এর প্রযুক্ত বলের সমানুপাতিক। এটাই তো আমি দ্বিতীয় সূত্রে জানি, নিউটন তো তাই বলেছেন। তাহলে এই যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, তো সেই ক্ষেত্রে বিষয়টা এরকম ভাবে আসে না যে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এইটার প্রপোর্শনাল টু এফ, আমরা তো এইটাই পড়ে আসছি। তখন এই ভি মাইনাস ইউ বাই টি মানে হচ্ছে ত্বরণ না, যে বস্তুর বেগের পরিবর্তনের হার হলো ত্বরণ। তখন আমরা কি বলি? তখন আমরা বলি যে এম এ ইজ প্রপোর্শনাল টু এফ। তখন এইখানে একটা সমানুপাতিক ধ্রুবক কে বসাইয়া কে এর মান 1 বের করি না, আমরা বের করি। তখন আমরা কি বলি যে তাহলে এম এ ইকুয়ালস টু কে এফ। এই যে আমি কথাটা বলে ফেললাম, এই কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, তাই না? সমানুপাতিক ধ্রুবক। তো আমি যে পড়াচ্ছি তোমাদেরকে কোন জায়গা থেকে পড়াচ্ছি? কারণ আমি বিশ্বাস করি যে তোমরা এই চ্যাপ্টারটা পড়ে আমার এই ভিডিওটা দেখতে আসছো। তো যদি দেখতে আসো তাহলে কিছুটা কনসেপ্ট নিয়ে তো আসছোই। আমি তোমাকে এটাকে একটু সাজায় দিচ্ছি। এখন তুমি যদি বলো যে স্যার আপনি কি লিখতেছেন এগুলো বুঝি না, তাহলে একটু যন্ত্রণাদায়ক অবস্থা তৈরি হবে। তাহলে এম ইকুয়ালস টু কে হলে কে এর ভ্যালুটা 1 আসে, এই কে এর ভ্যালুটা 1 আসে, তখন আমরা বলি যে ঠিক আছে তাহলে এফ ইকুয়াল টু এম এ। তখন আমরা বলের সংজ্ঞায় বলি যে কোনো ভারী বস্তুকে বা কোনো ভরের বস্তুকে বা কোনো বস্তুকে ত্বরণ অর্জন করাইতে হলে বাইরে থেকে যে বল প্রয়োগ করতে বা যে ধাক্কা দিতে হয় বা বাহ্যিক যে কাজ করতে হয় বা বাহ্যিক যে ক্রিয়াটা করতে হয়, সেটা হচ্ছে বল। তাহলে আমরা এটা নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে জানি। একটি বন্দুক থেকে গুলি ছোড়া হলো, কি সুইট একটা বিষয়। তো বন্দুক থেকে গুলি ছুড়লে 4টা কথা লেখা আছে এবং কোনটা সঠিক এটা ভাবার জন্য আবারও কনসেপ্ট লাগবে। গুলির গতিশক্তি বন্দুকের গতিশক্তি অপেক্ষা বেশি। হাউ সুইট। তাহলে এই গতিশক্তির সাথে এই বন্দুক যখন গুলি ছোড়ে তখন নিশ্চিতভাবে বন্দুকের ভরবেগ আর গুলির ভরবেগ সমান ও বিপরীতমুখী। এখানে যে মাইনাস চিহ্নটা দেওয়া আছে এটা কেবলমাত্র দিক বোঝায়, কেবলমাত্র দিক বোঝায়। এটা কিন্তু কোনো সাংখ্যিক ভ্যালু হবে না, তার দিক বোঝাচ্ছে। কারণ এইরকম হয় বিষয়টা, এই দিকে যাচ্ছে আর এই দিকে যাচ্ছে। সো নাও ইউ থিঙ্ক যে এখানে সূত্রটা হচ্ছে এটা, মানে আমি তোমাদেরকে গতিশক্তির সাথে তাহলে ভরবেগের সম্পর্কটা কি হবে, এটা হচ্ছে পি স্কোয়ার বাই 2m। আশা করি তোমরা এটা কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে পড়েছ। তাহলে তুমি একটু চিন্তা করে দেখো, এই পি হচ্ছে ভরবেগ
আর এই এম হচ্ছে ভর। তাহলে একটু ভাবো যে এই দুইজনের ভরবেগ তো সমান, তাই যে পি, এই পি তো সমান ও বিপরীতমুখী, সমান ও বিপরীতমুখী, সমান ও বিপরীতমুখী। তাহলে এই ভ্যালুটা নিয়ে তো আমি চিন্তাই করতেছি না, চিন্তা করতেছি এম নিয়ে। কারণ এমটা এমটা নিচে আছে, মানে ভগ্নাংশের হরে আছে। যদি এইটাই থাকে তাহলে আমারে বলো যে যদি এম বেশি হয় তাহলে এই গতিশক্তি কম হবে, যদি এম বেশি হয় তাহলে এই গতিশক্তি কম হবে, আর যদি এম কম হয় তাহলে এই গতিশক্তি বেশি হবে। এখন পরীক্ষার হলে তো এত চিন্তা করাটা একটা স্টুডেন্টের জন্য ডিফিকাল্ট, কারণ টাইম শর্ট থাকে। একটা এমসিকিউ এখন তোমরা বোঝার জন্য সময় দিতে পারছো, পরীক্ষার হলে অ্যান্সার করার জন্য সময় দেওয়াটা ডিফিকাল্ট। তখন মুখস্থ চলেই আসে, মুখস্থ দিতে হয়, এটাই রিয়েলিটি। তাহলে এখানে অ্যাকচুয়ালি রাইট অ্যান্সারটা কোনটা? এটা হচ্ছে গুলির গতিশক্তি বন্দুকের গতিশক্তি অপেক্ষা বেশি। কেন? কারণ হইল এই গুলির ভর কম, ইউজুয়ালি কনসেপচুয়ালি। তো গুলি তো বন্দুকের ভিতরে থাকে। এখন তুমি কি একটা 5 কেজি ভরের পিস্তল দিয়া 15 কেজি ভরের গুলি করতে পারবা? পারবা না। তুমি একটা 5 কেজি ভরের পিস্তল দিয়ে 15 গ্রাম ভরের একটা গুলি করতে পারো ইউজুয়ালি। তাহলে বন্দুকের গতিশক্তি কি? বন্দুকের হচ্ছে ভর বেশি হবে, বন্দুকের ভর বেশি। হঠাৎ গতিশীল হলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে কেন? বাসের সামনে দাঁড়িয়ে আছি, হঠাৎ বাস চলা শুরু করলে আমরা এই পিছে চলে আসি। তো এই যে আমরা পিছনে চলে আসি কেন? সেম ঘটনা, আমরা আগে স্থির ছিলাম, আমরা এখনো স্থির থাকতে চাচ্ছি। এটা স্থিতি জড়তার এক্সাম্পল। বস্তুর ভর বৃদ্ধির সাথে সাথে কি বাড়ে? তো বস্তুর ভর বাড়তেছে, তো ভরের সাথে জড়তা বাড়বে। কারণ ভেরি সিম্পলি লাইনটা হচ্ছে জড়তা, যেটাকে আমরা ইনারশিয়া বলতেছি, এইটা নির্ভর করতেছে ভরের উপর। যত ভর বেশি হবে তত জড়তা বেশি হবে। তাহলে ভর কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, বাট জড়তা হচ্ছে ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। তার মানে আমি বলতে পারি একটা সিম্পলি একটা চিন্তা করলে এরকম এরকম কোনো সম্পর্ক প্রতিষ্ঠিত হয় না, আমি জাস্ট একটু লেখার জন্য লিখছি, বোঝানোর জন্য, যে ইনারশিয়া ডিপেন্ড অন ম্যাস। এখন এখানে কত ধ্রুবক দিলে এইটা সমীকরণে যাবে এটা এখনো নিশ্চিত না, কিন্তু এটা হচ্ছে কথা যে যদি ম্যাস বাড়ে তাহলে ইনারশিয়া বাড়বে, যদি ম্যাস কমে তাহলে ইনারশিয়া কমবে। জড়তা, জড়তা কি? বস্তুর স্থিতি বা গতির অবস্থা অক্ষুণ্ণ রাখতে চাওয়ার ধর্ম, মানলাম। বস্তুর স্থিতি বা গতির অবস্থা পরিবর্তনে সাহায্য করে না, এইটা আসলে করে না, কারণ এইটা ইন্টেলেকচুয়ালি ইজ নট রাইট। কারণ জড়তা স্থিতি বা গতির পরিবর্তনে সাহায্য করে না। যদি কোনো বস্তুর স্থিতি বা গতির পরিবর্তনে সাহায্য করে সেই জিনিসটা হচ্ছে বল, সুতরাং এটা জড়তা হবে না। তাহলে জড়তার ক্ষেত্রে এই কথাটা আর এই কথাটা রাইট, যে জড়তা বেশি এটার অর্থ হচ্ছে বস্তুর ভর বেশি, দ্যাটস ট্রু। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 1 ও 3। পারা যাবে, অবশ্যই পারা যাবে। মহাকর্ষ বল, এই এখন হচ্ছে একটা কনসেপ্ট, মহাকর্ষ বল। এখন এই জায়গাটায় তোমাদের একটা চিন্তা ভাবনার বিষয় আছে, যে তোমরা সামনে এই চ্যাপ্টারের সবচেয়ে সেন্সিটিভ আরেকটা টপিক হচ্ছে বল, মৌলিক বল। তাহলে এই যে মৌলিক বল, এটা নিয়ে আমি একটু পরে কথা বলছি, আগে একটু এটাকে বলে নিই যে মহাকর্ষ বলটা কি? চার্জিত কণার মধ্যে না, এটা হচ্ছে তাড়িৎ চুম্বক বল। প্রোটন নিউট্রনের মধ্যে না, নিউক্লিয়াস থেকে বিটা বের করে দেন, নো। এটা হচ্ছে দুটি ভরযুক্ত দুটি কণার মধ্যে, কণার মধ্যে হতে পারে, বস্তুর মধ্যে হতে পারে, কিন্তু বস্তুর ভর আছে। টু বি অনেস্ট, এটা হচ্ছে মহাকর্ষ বল। আচ্ছা, পরের কন্টেন্ট, তেজস্ক্রিয় ক্ষয়ের ফলে যে বিটা রশ্মি। তোমাদের বইয়ের মৌলিক বলের যে 4টা টাইপস লেখা আছে, যেটা অনেক সেন্সিটিভ, অনেক কিছু এটার মধ্যে আছে, ফিজিক্সের একেবারে মূল তত্ত্ব এটার ভিতরে আছে। তো এই যে আমরা বলি মহাকর্ষ বল, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স, এগুলো কেমন? অনেক জটিল, অনেক জটিল। তেজস্ক্রিয় ক্ষয়ের ফলে যে বিটা রশ্মি নির্গত হয়, এটা হচ্ছে একটা, মানে এটা ঋণাত্মক ইলেকট্রনের স্রোত আসলে।
বিটাটা হচ্ছে এটা ইলেকট্রনের স্রোত, এটা দুর্বল নিউক্লিয় বলের কারণে হবে। হ্যাঁ, হবে। সবল নিউক্লিয় বল, এই যে একটা প্রশ্ন আছে না, বা এই প্রশ্নগুলোকে ফিল করার জন্য একটা কনসেপ্ট তোমাদেরকে আগে একটু বলি, তোমরা আমার সাথে একটু মাথায় রাখো। তোমরা যখন বা আমরা যখন বল অধ্যায় পড়ি বা তোমরা যখন স্টাডি করো, তোমাদের বইয়ে 4টা বল নিয়ে লেখা আছে, এবং এই 4টা বল নিয়ে কথা বললে যিনি ফিজিক্স জানেন আসলে উনি দিনের পর দিন পার করে দিতে পারবেন। কিন্তু তোমাদের বইয়ে তো এসএসসি স্তরে কম লেখা আছে, তো সেটাকে একটু মনে রাখার একটা বুদ্ধি হচ্ছে যে আমরা জানি মৌলিক বল হচ্ছে 4টা, অ্যাকচুয়ালি 3টা বলেই কভার করা যায়, মৌলিক বল হচ্ছে 4টা। তো তোমরা এটা জানো যে প্রথম হচ্ছে মহাকর্ষ বল, তারপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, তাড়িৎচুম্বক বল। তো আমি যদি একটু সামারি করে দিই তোমাকে, যে প্রথমটা হচ্ছে মহাকর্ষ বল, তারপরেরটা হচ্ছে দুর্বল নিউক্লিয়ার ফোর্স বা নিউক্লিয় বল। হ্যাঁ, দুর্বল নিউক্লিয় বল। তারপর একটা হচ্ছে ধরো তাড়িৎ চৌম্বক বল, তাড়িৎ চৌম্বক বল। তারপরে হচ্ছে সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। এটাই তো কনসেপ্টটা। আচ্ছা, এখন আমি যদি একটু ইংরেজি বলি তোমাদেরকে, যে মহাকর্ষ বল হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, দুর্বল নিউক্লিয় বল হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স, মনে থাকবে। তাড়িৎচুম্বক বল হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, আর সবল নিউক্লিয় বল হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এখন তুমি বলবো স্যার আমাকে একটু মনে রাখার বুদ্ধি দেন, যে আমি কিভাবে মনে রাখতে পারবো। মনে রাখার বুদ্ধিটা হচ্ছে, চিন্তা করো সবল নিউক্লিয় বল মানে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, এটা হচ্ছে সবচাইতে শক্তিশালী। হ্যাঁ, সবল নিউক্লিয় বল সবচাইতে শক্তিশালী। এরপর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ইএমএফ, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা তাড়িৎচুম্বক বল, এরপর মোটামুটি একটু কম শক্তিশালী। তার চাইতে কম শক্তিশালী হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স, এবং সবচাইতে কম শক্তিশালী হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। এই জিএফ দিয়ে আবার তোমরা অন্য কিছু বুঝো না, হ্যাঁ, কারণ এটা যত কম বুঝবে জীবনে তত উন্নতি হবে। এখন প্রশ্ন হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স এটা কেমন, মানে ওই জিনিসটাই হচ্ছে তোমার মাথায় রাখতে হবে, যে ওইটা চিন্তা করবো মানে এটা সবচাইতে দুর্বল। জিএফ শব্দটা বা জিএফটা, এই ফোর্সটা সবচেয়ে দুর্বল হয়। তো এটা কেন দুর্বল হয়? এই জিএফটা হচ্ছে, এটার পাল্লা অসীম, এটা মাথা রাখবে, এটার পাল্লা হচ্ছে অসীম। তাহলে এই যে জিএফ, এইটা দিয়ে প্রথম কথা হচ্ছে এইটার পাল্লা অসীম। অসীম পাল্লা হচ্ছে কি, এটা অনেক দূরবর্তী দূরত্বে কাজ করে। আচ্ছা, এটা আরেকটা জিনিস, কিন্তু এটা আমাদের জীবনে আসলে তোমরা যেটা ভাবতেছো আর কি, জীবনে আসলে একটা চমকপ্রদ বিষয় হয়, এটা ফিজিক্সও হয়। তো ফিজিক্সেও এটা আসলে তোমাদের জীবনের অংশ, সুতরাং এইটা ফিজিক্সের একটা চমকপ্রদ বল, চমকপ্রদ বল, কিন্তু সবচেয়ে দুর্বল, দুর্বল বল, এটা কিন্তু মাথা রাখবা। এখন তুমি যেভাবে মনে রাখবা সেটা হচ্ছে যে এই যে সব এটার থেকে, এই যে এটা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, এটা কতটুকু মানে শক্তিশালী জানো? এটার থেকে এই সবল নিউক্লিয়ার ফোর্স অ্যারাউন্ড 10⁻41 টাইমস শক্তিশালী, 10⁻41 টাইমস শক্তিশালী। আবার আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এটার থেকে, এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স থেকে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আবার 100 গুণ শক্তিশালী, মানে 10 স্কোয়ার গুণ। তো গ্র্যাভিটেশনাল ফোর্স মানে মহাকর্ষ বল থেকে সবল নিউক্লিয় বল 10⁻41 টাইমস শক্তিশালী। আবার এই ইএমএফ থেকে এসএনএফ, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স থেকে, এটা হচ্ছে অ্যারাউন্ড 10⁻2, অর্থাৎ 100 গুণ শক্তিশালী। আরও মজার ব্যাপার হচ্ছে যে উইক নিউক্লিয়ার ফোর্স থেকে এসএনএফ, অর্থাৎ উইক নিউক্লিয়ার ফোর্স থেকে এটা অ্যারাউন্ড 10⁻36 টাইমস শক্তিশালী। ভাবা যায়? তো এই যে উইক নিউক্লিয়ার ফোর্স বা দুর্বল নিউক্লিয় বল, এইটা হচ্ছে বিটা ক্ষয়ের কারণ। কিসের কারণ? বিটা ক্ষয়ের কারণ। এবং এই বিটা ক্ষয়ের যে কারণ, এটা কাজ করে হচ্ছে অ্যারাউন্ড 10⁻⁻18 মিটার, এই রেঞ্জের মধ্যে কাজ করে।
আর এই যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স এটা কাজ করে 10⁻⁻15 মিটার রেঞ্জে। তো তোমাদের এই যে মৌলিক বলের যে এমসিকিউ গুলা আসে, সেই এমসিকিউ গুলাকে তুমি এই একটা ছোট একটা মানে আমি চেষ্টা করেছি একটু গোছায় দেওয়ার, যদি মনে থাকে তাহলে এটা একটু তোমার জন্য বেটার হবে। এই যে উইক নিউক্লিয়ার ফোর্স, এইটার পাল্লা, এইটারও পাল্লা অসীম, হ্যাঁ, এইটারও পাল্লা অসীম, এটাও মাথায় রাখতে হবে। সুতরাং সবল নিউক্লিয় বল মহাকর্ষ বলের চাইতে 10⁻41 গুণ বেশি অ্যাকর্ডিং টু ইউর বুক। আবার দুর্বল নিউক্লিয় বল থেকে সবল নিউক্লিয় বল অ্যারাউন্ড 10⁻36 টাইমস বেশি, মানে সবচেয়ে বেশি বা সবচেয়ে স্ট্রঙ্গার। আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স থেকে এই মানে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স হচ্ছে 10⁻100 গুণ বেশি। তাহলে তোমাকে যদি বলা হয় যে কোনটার পর কোনটা, তাহলে সবচেয়ে শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয় বল, তারপরে তাড়িৎচুম্বক বল, তারপর দুর্বল নিউক্লিয় বল, তারপরে মহাকর্ষীয় বল। বুঝাতে পারছি? আচ্ছা, তাহলে এই স্লাইডে যেই কন্টেন্টটা আছে এটা একটু মাথার মধ্যে রেখে দাও। তোমাদের বলের যত এমসিকিউ আসে সেই এমসিকিউ থেকে তোমরা সুন্দর করে অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? তাহলে এইবার আমি ওই যে এমসিকিউ যেটা আমি মানে শুরু করছিলাম 100 এমসিকিউর মধ্যে, এই যে এটা, তাহলে সবল নিউক্লিয় বল মহাকর্ষ বল অপেক্ষা, চিন্তা করো। তাহলে তুমি চিন্তা করো, পরীক্ষার হলে চিন্তা করবা সবল নিউক্লিয় বল, তারপরে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তারপরে হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স, তারপরে হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। চিন্তা করো মহাকর্ষ বল অপেক্ষা সবল নিউক্লিয় বল, তার মানে চিন্তা করবা এখান থেকে এই পর্যন্ত এটা হলো সবচেয়ে লম্বা পথ। 10⁻41 গুণ 10⁻41 10⁻41। নিউটনের তৃতীয় সূত্র পদার্থের কোন ধর্মকে প্রকাশ করে? ওয়াও, পদার্থের নিউটনের তৃতীয় সূত্র, এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। স্পর্শ বল কোনটা? যে দুইটা বলের মধ্যে স্পর্শ আসে, অবশ্যই একটা সারফেসের মধ্যে দিয়ে একটা বস্তু চলতে শুরু করলে এখানে যে ঘর্ষণ বল সেটা হচ্ছে স্পর্শ বল। তাহলে ঘর্ষণ বলটা হচ্ছে স্পর্শ বল। প্রকৃতিতে বিদ্যমান মৌলিক, হ্যাঁ আচ্ছা ওকে। বিদ্যুৎ চৌম্বকীয় বল, এই যে আবার একটা প্রশ্ন, মাধ্যাকর্ষণ শক্তির তুলনায় কত গুণ শক্তিশালী? মানে এটা কেমন জানি একটা প্রশ্ন, কেমন জানি। বিদ্যুৎ চৌম্বকীয় বল মাধ্যাকর্ষণ শক্তির তুলনায়, এটা 10⁻36 10⁻30, এটা বইয়ের মধ্যে আছে, বইয়ের মধ্যে আছে। এটা যখনই তোমার মাথায় এরকম প্রশ্ন আসবে, এগুলো তো ডেটা, এগুলো মুখস্থ ডেটা না, এটা মুখস্থ ডেটা, কোনো ম্যাথ না। তাহলে তুমি মনে রাখবা যে SNF, হ্যাঁ এইভাবে মনে রাখবা যে SNF ইজ গ্রেটার দেন EMF, SNF ইজ গ্রেটার দেন EMF ইজ গ্রেটার দেন WNF ইজ গ্রেটার দেন GF। তাহলে প্রশ্ন করছে বিদ্যুৎ চৌম্বকীয় বল, তা এইটা অ্যাকচুয়ালি 10⁻36 টাইমস, 10⁻36 মনে আছে? তাহলে এইটা হচ্ছে 10⁻36। তাহলে GF থেকে SNF কত? 10⁻41। আর EMF থেকে SNF কত? 10 স্কোয়ার। এই তিনটা ডেটা সবসময় একটা খুব প্রবলেম ক্রিয়েট করে স্টুডেন্টের, তো তোমরা যেন এই প্রবলেমটা ফেস না করো। সবলতার উপর ভিত্তি করে নিচের কোনটা সঠিক দেখো। আমি একটু আগে যা লিখছি, সবল নিউক্লিয়াস সবার আগে ফর শিওর, শিওর। তাহলে এই হচ্ছে খেলাটা, এই খেলাটা। তার মানে আবারও তুমি একটু ভাবো, আবারও ভাবো যে এটা হচ্ছে SNF ইজ গ্রেটার দেন EMF ইজ গ্রেটার দেন WNF ইজ গ্রেটার দেন GF। তোমাদের পরীক্ষায় এরকম প্রশ্ন একটা আসবেই, আসবেই। গ্যালাক্সির ভিতর নক্ষত্ররা ঘুরপাক খায়, নক্ষত্ররা ঘুরপাক খায় একজন আরেকজনকে অনেক ভালোবাসে তাই, এবং এই ভালোবাসাটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে স্ট্রং একটা বল। যদি এটা ফিজিক্স হিসাবে সবচেয়ে দুর্বল, কিন্তু এটা আসলে সবচেয়ে দামি বল। কোনটি মৌলিক বল? ওয়াও, নাইস কোয়েশ্চেন। কোনটা মৌলিক বল? বিদ্যুৎ চুম্বকীয় বল, বাকিগুলো মৌলিক বল না। কোন বলের কারণে, মুখস্থ হয়ে গেছে না, তেজস্ক্রিয় থেকে বিটা রশ্মি ক্ষরণ হয়? এটা দুর্বল নিউক্লিয় বলের কারণে হয়। সবল নিউক্লিয় বলের পাল্লা, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স মনে আছে? 10⁻⁻15
10⁻⁻15। এগুলো মুখস্থ বিদ্যা, এই জন্য এটাকে একটু অন্তর থেকে আবারও ফিল করতে হবে। এসএনএফ ইজ গ্রেটার দেন ইএমএফ, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ইজ গ্রেটার দেন ডাব্লিউএনএফ, মানে উইক নিউক্লিয়ার ফোর্স ইজ গ্রেটার দেন গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে এইবার মনে রাখতে হবে যে দিস টাইম এইটা এবং এইটার পাল্লা, তাহলে এটা হচ্ছে 10⁻⁻18 মিটার, এটা হচ্ছে 10⁻⁻15 মিটার। আশা করি মনে থাকবে। তাহলে সবল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে 10⁻⁻15। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমরা যে একটা পরমাণুকে চিন্তা করি, তাহলে এই পরমাণুর ভিতরে যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের ভেতরে যে প্রোটন এবং নিউট্রন, ধরলাম এটা হচ্ছে প্রোটন, এই কালারটা হচ্ছে প্রোটন, আর ধরলাম এই কালারটা হচ্ছে নিউট্রন। তো এই প্রোটন আর নিউট্রনগুলো যে পরস্পরের সাথে একটা আটকে থাকে, এই আটকে থাকার যে খেলাটা, এই খেলাটা হচ্ছে সবল নিউক্লিয় বল। এটা 10⁻⁻15 মিটার রেঞ্জের মধ্যে কাজ করবে। নিচের কোনটি সবচেয়ে দুর্বল? হ্যাঁ, এটা জিএফ হচ্ছে সবচেয়ে দুর্বল, মানে এটা মাথায় রাখবা। জিএফ দুর্বল নিউক্লিয় বলের পাল্লা 10⁻⁻18 মিটার। তো এগুলা আমরা অনেকবার পড়াই বলে আমাদের কাছে মনে থাকে। তুমি পরীক্ষার হলে যখন একটা প্রেশারাইজ সিচুয়েশনে বসে পরীক্ষা দিবা, তখন তোমাকে একটু ভাবার দরকার যে ওকে, নিচের কোনটি গতি ঘর্ষণ বলের ক্ষেত্রে সঠিক? গতি ঘর্ষণ বলের ক্ষেত্রে দেখ, হঠাৎ করে একটা কোত্থেকে কি চলে আসছে। তো এই কনসেপ্টটাকে আমি আগেও বলেছি যে আমি অনেক ব্যাখ্যা করেছি এটাকে। আজকে আমি আরেকটু তোমাদের কাছে বলে দিতে চাই যে তোমাদের কাছে অনেকের মনে হয় যে এই মিউ ফিউ এটা কোত্থেকে যে আসে, এগুলা এটা তোমরা আসলে এটা চিত্রটা এঁকে অন্তরে একটু ঢোকাও যে এটা আসলে কিভাবে চিন্তা করতে হবে। যে আমি কোনো একটা বস্তুকে সামনের দিকে টানতেছি, তো এটা প্রয়োগকৃত বল, আমি সামনের দিকে টানতেছি। তো আমি যদি ওকে সামনের দিকে টানি, বা আমার প্রয়োগকৃত বলের ডিরেকশন যদি ওই দিকে হয়, তাহলে ঘর্ষণ বলের ডিরেকশন ঠিক উল্টা দিকে হবে। তাহলে এইটা হইল ঘর্ষণ বল, এটা মাথায় রাখবা। ঘর্ষণ বল আর এটা হচ্ছে প্রয়োগকৃত বল। সিম্পল, হ্যাঁ সিম্পল। তাহলে এর তো একটা ভর আছে, তাহলে ভর থাকলে এটার একটা ওজন আছে। তাহলে আমি যদি বলি যে এটার ডাব্লিউ ইকুয়ালস টু এমজি নিচের দিকে, তাহলে এইটার বিপরীতে একটা বল আছে যেটার কারণে, যেটা টেবিল ওকে বাধা দিয়ে রাখছে। ধরো আমি বললাম টেবিল বাধা দিয়ে রাখছে। তো টেবিল বাধা দিয়ে রাখলে এই যে উপরেরটা, এইটাই ডাব্লিউ, সেম। তো এই ডাব্লিউটাকেই আর বলে, এই ডাব্লিউটাকেই অনেকে আবার এনও বলে। এটা যার যার ইচ্ছা আর কি। তো এই সব কিছু মিলে ডাব্লিউ আর এন যা আছে সব মামুর বেটা হচ্ছে এমজি। তো এই যে ঘর্ষণ বল আর এই যে ডাব্লিউ, এইটার অনুপাতটাই হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। মন থাকবে, তুমি খালি মনে রাখবা যে ঘর্ষণ গুণাঙ্ক যেটা, এটা হচ্ছে F/W। ওকে, এখন এই ডাব্লিউর জায়গায় যদি তুমি লেখো এমজি, তাতেও সমস্যা নাই। এই ডাব্লিউর জায়গায় তুমি যদি লেখো এন, এতেও সমস্যা নেই, একই কথা। তাহলে এই যে এই মিউ হচ্ছে F/W। তো এইটাই যদি আমার সমীকরণ হয়ে থাকে, মানে ঘর্ষণ গুণাঙ্ক, এই মিউর কনসেপ্টটা কি? মিউর কনসেপ্টটা হচ্ছে এটা ঘর্ষণ গুণাঙ্ক। তো গুণাঙ্ক তোমরা কোথায় পড়েছো? তোমরা পড়েছো নুন্নাঙ্ক, মনে আছে? কোথায়? স্ক্রু গজে নুন্নাঙ্ক। তো নুন্নাঙ্ক হচ্ছে পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তো ওইটা একটা সংখ্যা, কোনো একক তো নাই, এখানেও নাই, কারণ এই দুইটাই হচ্ছে ফোর্স। এই দুইটার এককই নিউটন, তাই নিউটন বাই নিউটন ভাগ করলে এটার কোনো একক নাই। তাহলে কনসেপচুয়ালি এটা ফ্রিকশনটা হচ্ছে উপরে, ঘর্ষণ বাই ওজন। তাহলে ঘর্ষণ বাই ওজন এটাকে একটু মাথায় রাখবা, তাহলে তোমাদের ইজি হবে। ঘর্ষণ বাই ওজন, তাহলে মিউ হচ্ছে ঘর্ষণ বাই ওজন। এবং তাই যদি হয়, মিউ যদি ঘর্ষণ বাই ওজন হয়, তাহলে ডাব্লিউটা মিউ পাশে নিয়ে আসলাম। তাহলে ডাব্লিউটাকে আবার একটু ভালোবেসে বড় করে লিখছে, তাহলে এটা হচ্ছে F/মিউ। ওই যে ওইটা, এই যে এটা। তো তুমি যখন একটু স্টাডি করে জিনিসটাকে আত্মস্থ করবা,
লেখাপড়া তো সহজ, কিন্তু সহজ ফিলিংসটা আসে তখন যখন সেটা কঠিন পরিশ্রমের মধ্যে অর্জিত হবে। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রনের মধ্যে এখন এটা তোমরা বইয়ের মধ্যে একটু চিন্তা করো, তোমরা বইটার মধ্যে দেখো যে এই যে লাইন তোমাদের বইয়ের যে ফিজিক্স বইটা, হ্যাঁ, এটা যদিও আমি বিশ্বাস করি তোমাদের এই ফিজিক্স বইটা আসলে কোনো ফিজিক্সের বইয়ের মধ্যে পড়ে না। তোমরা যারা আমার ফিজিক্স বইটা কিনছো, তোমরা 26 ব্যাচ, তোমরা যারা আমার ফিজিক্স বইটা কিনেছ, তোমরা একটু মন থেকে বলো তো যে তোমাদের কাছে এই ফিলিংসটা কেমন লাগছে। তোমরা যারা আমার ফিজিক্স বইটা কিনছো, আমার ফিজিক্স বই শেষ হয়ে গেছে, মানে আমি আমি গর্ব করা মানুষের আসলে সাজে না, তারপরও আমি একটু প্রাউড ফিল করতে পারি, যে এই যে আমাদের যে শপ, এই শপের মধ্যে এই যে আমার ফিজিক্সের বইটা, এই ফিজিক্সের বইটা আমি আমার স্টুডেন্টদের কাছে যাদেরকে দিয়েছি, তোমরা আমার এই ভিডিওটা তোমাদের কাছে যখনই যাবে বা যেই যাক, আমাকে একটা অনেস্ট রিভিউ দিও যে আমার বই তোমরা যারা পড়ছো, এটা আমি 26 ব্যাচের শর্ট সিলেবাসের উদ্দেশ্যে লিখছি, তোমাদের কাছে কেমন লাগছে। ভালো লাগলে, যদি আসলে ভালো করে পড়তে পারো, আমার বইয়ের লাইনগুলো যদি তুমি পড়তে পারো, আমার বইয়ের প্রথম অধ্যায়টা তোমরা যারা পুরাটা পড়ছো, বা কোনো টিচার আপনারা যারা পড়ে থাকেন, যদি আমার বই, আমাকে একটু কমেন্টে জানায়েন আপনাদের ফিলিংসটা কেমন হয়েছে। কারণ আমি এত পরিশ্রম করছি এই বইটার পেছনে, এবং সামনে ফুল সিলেবাসের বইটাতে আমি এত পরিশ্রম করছি। যদি স্টুডেন্ট এবং টিচার বলে যে এটা একটা ভালো বই হয়েছে, আমার এই জীবনটা সার্থক হবে। তো এই যে ফিজিক্সের বই আমি এখন যেটা বের করেছি, মানে এই যে ফিজিক্সের বইটা, এই যে এটা, নাই তো কিছু এটার মধ্যে কিছু নাই তো। তো এই যে কিছু নাই, এটা তো আমিও জানি, তোমরাও জানো, বা একজন যে ফিজিক্সের টিচার, যিনি ফিজিক্স আসলে বাচ্চাদেরকে পড়ান, উনিও আমার সাথে একমত হবেন, তাই না? আসলে এখানে কিছু নাই। তো এই যে মানে কি বলবো এটা, এই 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 যে দেখো, একদম একদম বইয়ের লাইন, যে পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস রয়েছে, তার ভেতরকার প্রোটন এবং নিউট্রনের নিজেদের মাঝে যে প্রচন্ড শক্তিশালী বল কাজ করে, এই নিজেদেরকে আটকে রাখে। তো এই যে লাইন, এই লাইনটাই তো এখানে বলছে। তো এই কিছু প্রশ্ন একদম বইয়ের ভিতর থেকে আসে, বাট সত্যিকার অর্থে ফিজিক্সের যে কনসেপ্ট, এটা বোঝার জন্য বোর্ড বই ইজ নট এনাফ। আল্লাহ তোমাদেরকে ভালো করুক। সূর্য থেকে আলো এবং তাপ তৈরি হয় কোনটা দিয়ে? সূর্য থেকে আলো তৈরি হয় তাপ তৈরি হয় দুর্বল নিউক্লিয় বল দিয়ে। কেন? কারণ এটা হচ্ছে সূর্যের ভিতরে অলওয়েজ কি হচ্ছে, হাইড্রোজেন আর হাইড্রোজেনের নিউক্লিয়াসটা মিলে হিলিয়াম হচ্ছে। তো হিলিয়ামের পরমাণুর ফিউশনের কারণে যে শক্তিটা নির্গত হয়, সেই শক্তিটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। কোন বলের লব্ধি শূন্য হয়? অবশ্যই সাম্য বলের লব্ধি শূন্য হয়। কোন একটা বস্তুকে যদি এই দিকে যত বলে টানা হয়, এই দিকে তত বলে টানা হয়, এই দিকে যত বলে টানা হয়, এই দিকেও যদি তত বলে টানা হয়, সমান, সব মিলে যদি সমান হয়, তাহলে অ্যাকচুয়ালি বলের লব্ধি শূন্য। তো এই যে বলের লব্ধি শব্দটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। রেজাল্টেন্ট রেজাল্টেন্ট ফোর্স। তোমরা ইন্টারমিডিয়েটে গিয়ে এটা ভালো করে পড়বা। লব্ধি শব্দটার মানে হচ্ছে যোগফল, সামেশন। যতগুলো বল কাজ করবে তাদের, যেহেতু বল একটা ভেক্টর রাশি, তাহলে তাদের মান এবং দিক বিবেচনা করে এটার যখন সামেশনটা শূন্য হবে, এটার নাম হচ্ছে লব্ধি শূন্য। এবং সেটা কোনটাতে হবে? সাম্য বলে হবে। সমায়তনের নিচের কোনটার জড়তা বেশি? একটা উদ্ভট প্রশ্ন। জড়তা তারই বেশি হয় যার ভর বেশি। কিন্তু এখানে যে 4টা অপশনস দেওয়া আছে, এটা চিন্তা করার জন্য এখানে আরেকটা কনসেপ্ট লাগবে, সেটা হচ্ছে ঘনত্ব। তো ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন। তো আয়তনের হিসাব দিয়ে তো আমি এখন জড়তায় যেতে পারছি না, তাহলে আমাকে চিন্তা করতে হবে যার ভর বেশি তার জড়তা বেশি। তাহলে কার ভর বেশি? যার ঘনত্ব বেশি। কার ঘনত্ব বেশি? একটু চিন্তা করে দেখি, লোহার ঘনত্ব কত? লোহার ঘনত্ব হচ্ছে 7870 কেজি পার মিটার কিউব, যদি আমি ভুল না করে থাকি। আচ্ছা, সোনার ঘনত্ব হচ্ছে
300 কেজি পার মিটার কিউব। আমার মনে নেই, আমি যথেষ্ট আন্দাজ করে লিখতেছি। এটা হচ্ছে 987 কেজি পার মিটার কিউব। রূপার কত? রূপার হচ্ছে 13,600 নাকি 13,400, আচ্ছা কিছু একটা হবে। আমার এখানে কিছু একটা এখানে একটু ফিল করতে পারছি না আমি। 13,600 কেজি পার মিটার কিউব, অনেক আগে পড়ছিলাম, মনে নাই। তো এর কাছাকাছি হবে, খুব বেশি ডিফারেন্স হবে না। তো কেজি পার মিটার কিউব তো লোহা, তো এটা হচ্ছে 7.87 গ্রাম পার সিসি। এটা হচ্ছে 19.3 গ্রাম পার সিসি। এটা হচ্ছে 0.987 গ্রাম পার সিসি। আমি জাস্ট 1000 দিয়ে ভাগ করতেছি। আরেকটা হচ্ছে 13+6 গ্রাম পার সিসি। তাহলে এখানে সবচেয়ে বেশি ঘনত্ব হচ্ছে সোনার। তাহলে সোনা বলতে স্বর্ণ, এবং স্বর্ণের ভরই বেশি হবে। ভরবেগের মাত্রা, বেগের মাত্রা, ভরের মাত্রা এম, বেগের মাত্রা এল, টি ইনভার্স 1। আচ্ছা, ভরবেগের একক, ভরের একক, বেগের একক, ভেরি সিম্পল। তোমরা বলতে স্যার এইটাও আপনি পড়াচ্ছেন? মানে এখন ঘটনা দেখো, ওই প্রশ্ন ফৌজদারহাট ক্যাডেট কলেজ আসছে, আবার যশোর বোর্ড 22-এ আসছে। এটা যে কুমিল্লা 26-এ আসবে না, এটা যে দিনাজপুর 26-এ আসবে না, বা মাদ্রাসা বোর্ডে আসবে না, তার তো কোনো গ্যারান্টি নেই। আসতেই পারে। ওরে আল্লাহ রে আল্লাহ। এখন এখানে কি হলো? এখানে হচ্ছে ওইদিকে গেছে, আবার এদিকে আসছে, তাহলে কত বেগে গেছে? 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড বেগে 50 গ্রাম ভর একটা টেনিস বল ওইদিকে নিক্ষেপ করলে, দেয়ালে ধাক্কাকে আবার একই দিকে ফিরেলে ভরবেগের পরিবর্তন। তাহলে প্রথমবার যেদিকে মারা হয়েছে এইটা হচ্ছে এমভি। এখন তো এটা এই পাশে আসবে, তাহলে এই পাশে আসলে এইটা হচ্ছে এম মাইনাস ভি। তাহলে আমি যদি ওই পাশে দেয়ালের দিকে বাড়ি, ভরবেগ এমভি, এই পাশে আসলে মাইনাস ভি হয়ে যাবে। কেন মাইনাস ভি? বিপরীত দিক। এখন তাহলে ভরবেগের পরিবর্তন কত? তাহলে ভরবেগের পরিবর্তন হচ্ছে প্রথমবার যেদিকে গেছিল, পরের বার যেদিকে যাচ্ছে তার বিপরীত। তাহলে এখন তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? এইটা দাঁড়াচ্ছে বিষয়টা এইরকম। তাহলে দাঁড়াচ্ছে 2mv। এটা বইয়ের মধ্যে আছে। তো ভেরি সিম্পলি 50 গ্রাম 20 আর 20 গ্রাম, কিন্তু 50 গ্রাম 20 মিটার পার সেকেন্ড। তাহলে এইটা হচ্ছে 50 গ্রাম মানে হচ্ছে এইরকম, আর 20। এটাই তো ঘটনা, তো এইটাই। তাহলে কি দাঁড়াচ্ছে? এটা শূন্য কাটা, এটা শূন্য কাটা, তাহলে 5 দুগুণে 10, 2 দিয়ে কাটা থাকে 2। তাহলে এটা হচ্ছে 2 কেজি মিটার পার সেকেন্ড, যেহেতু ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, এই প্রশ্নটা রাজশাহী বোর্ড 20-এ আসছিল। আচ্ছা, বস্তুর ভরবেগের পরিবর্তন কত হবে? বস্তুর ভরবেগের পরিবর্তন ডেল পি হচ্ছে যে পরিমাণ বল যতক্ষণ ধরে কাজ করে, তাই তো? বস্তুর ভরবেগের পরিবর্তন যে পরিমাণ মানে বলের ঘাত। তাহলে একটা স্থির বস্তুর উপরে F equals to কত বল? 1500 নিউটন বল, 0.15। তাহলে 0.15 মানে হচ্ছে 1500, 15-র 100। তাহলে এখানে থেকে 15 স্কোয়ার মানে হচ্ছে 225। তাহলে এটা 225 কেজি মিটার পার সেকেন্ড হবে। বুঝতে পারছি? অর্থাৎ ভরবেগের পরিবর্তনটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। হ্যাঁ, ভরবেগের পরিবর্তন হচ্ছে অ্যাকচুয়ালি বলের ঘাত, পাওয়ার ফোর্স। ঘাত মানে পাওয়ার। 1500 কেজি ভরা একটা গাড়ি এত বেগে গতিশীল, ভেরি সুইট, ভেরি ইজি, ভেরি নর্মাল। তুমি দেখতে পাচ্ছ এখানে কিলোমিটার পার আওয়ার আছে। তুমি অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবা, পরীক্ষার হলে কিলোমিটার পার আওয়ার থেকে তুমি যখন মিটার পার সেকেন্ডে কনভার্ট করবা, ভেরি সিম্পলি 5/18 দিয়ে গুণ করে দিবা। এটা তোমার কমন কনসেপ্ট, মাথায় থাকবে এটা। অথবা তুমি 3.6 দিয়ে ভাগ করবা। হোয়াট এভার ইউ ডু ইট সেম। তাহলে এইখানে 72 এটারে যদি আমি 5/18 দিয়ে ভাগ করি,
তাহলে 18-র গুণিতক হচ্ছে 72, তাই না? 4 18 72, তাহলে 4 5 20, তাহলে এইটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। আর এই 20 মিটার পার সেকেন্ডে যদি 1500 কেজি ভরের একটা গাড়ি যাইতে থাকে, তাহলে 1500 ইন্টু 20 হবে। তাহলে আমার কাছে বলছে ভরবেগ, তাহলে ভরবেগ হচ্ছে পি ইকুয়াল টু এমভি। খুব সুইট। তাহলে এইটা হচ্ছে 1500 আর এটা হচ্ছে 20, কিন্তু বিষয়টা হচ্ছে এক্সপ্রেশন সাইন্টিফিক। তাহলে 15 দুগুণে যদি 30 হয়, তাহলে 30-এর পরে আরো শূন্য হচ্ছে 3টা, তাহলে অ্যাকচুয়ালি 30-এর পরে শূন্য যদি 3টা হয়, টোটাল শূন্য হইল 4টা, তাহলে 4টা শূন্য হইলে এটা অফকোর্স 3 ইন্টু 10⁴ হবে। তাহলে এটা রাইট অ্যান্সার খ। এই সূত্রগুলো বা এই এমসিকিউগুলো তোমরা পড়ছো, আমি বিশ্বাস করি একই দিকে গতিশীল, এবং একই দিকে গতিশীল হওয়ার পরে এরা নাকি আবার যুক্ত হয়ে গেছে। তো এই যে যুক্ত হওয়ার পরে যে বেগ, এটা মানে এটা মিলিত অবস্থায় বেগ না? তো মিলিত অবস্থায় বেগের সূত্র কি মনে আছে? সেটা হচ্ছে m1u1 প্লাস m2u2 ইকুয়ালস টু m1 প্লাস m2, এই হচ্ছে v। এই ভিটাই হচ্ছে মিলিত বেগ। তাহলে এই v হচ্ছে m1u1, এটা হচ্ছে m1u1 প্লাস m2u2 ইকুয়ালস টু m1 প্লাস m2। তো এই যে v, এটা মিলিত বেগ। এখন এই u1 আর u2-র দিক তো একই, কারণ ও যেদিকে যাচ্ছে 10 আর ও যাচ্ছে 5, একই তো। তাহলে কারেন্টটা কি হচ্ছে? 4 10 40, 6 5 30, তাহলে এটা হচ্ছে 40 আর এটা হচ্ছে 30, 40 30 70, আবার 4 আর 6 হচ্ছে 10। এই অঙ্ক করার জন্য ক্যালকুলেটরই বের করার দরকার নেই, এমনিই করে ফেলবা। তবে অনেক কনফিডেন্স লাগবে, পরীক্ষার হলে তো টেনশন, পরীক্ষার হলে একটা টেনশনের জায়গা, সবাই নর্মাল জিনিস ভুলে যায়, আর এইটাই পরীক্ষা। ওই টেনশনকে জয় করে পরীক্ষার হলে প্রপারলি অ্যান্সার করে আসতে পারাটাই পরীক্ষা। ইউ হ্যাভ টু উইন ইউর নার্ভাসনেস। বুঝাতে পারলাম? এইটাই খেলা। তো এটা যে আমি বলতেছি যে আমিও যে সব পারি তা না, এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, পৃথিবীর সকল বাস্তবতা সকল মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে এটা কেমন হবে? এটা হচ্ছে 4 10 40, আর একটা হচ্ছে 5 6 30, আর একটা হচ্ছে 4 আর 6 10। ভেরি সিম্পল, 70-কে 10 দিয়ে ভাগ করলে 7 হবে। তাহলে এটা হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। এই জিনিস তোমরা পারার কথা। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, কোনো কথা নেই। তার মানে একটা কথা বলে রাখছি, বস্তুর ভরবেগ, খেয়াল করো, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এটা কিন্তু এইভাবে লিখতে হবে। তো এটা অ্যাকচুয়ালি এম এ ইজ প্রপোর্শনাল টু এফ আসে। দয়া করে একটা জিনিস মাথায় রাখবা, এইটার মানে কিন্তু এফ ইজ প্রপোর্শনাল টু এম এ এইটা বললে হবে না। নো ওয়ে। ডোন্ট থিঙ্ক, দিস টু আর নট সেম। নিউটনের কোন সূত্র থেকে সংঘর্ষের ধারণা আমরা পাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রে। কেন? প্রত্যেক ক্রিয়ার বিপরীত সমান প্রতিক্রিয়া, তৃতীয় সূত্র। প্রযুক্ত বল কত? ওয়াও, আবার এখানে একটা ঘর্ষণ লাগাইছে, হাউ সুইট। এটা অলওয়েজ মাথায় রাখবা, এই লাইনটা, যে প্রযুক্ত বল হচ্ছে কার্যকরী বল প্লাস ঘর্ষণ বল। এটা হচ্ছে তোমার কনসেপ্ট। প্রযুক্ত বল মানে হচ্ছে কার্যকরী বল প্লাস ঘর্ষণ বল। কারণ ঘর্ষণকে সহ ঠেলে প্রযুক্ত বল প্রযুক্ত হচ্ছে বলেই কার্যকরী বলটা অ্যাক্টিভেটেড। তাহলে এইখানে 10 সেকেন্ড ধরে হচ্ছে না? তো এইখানে তাকায় দেখো, ওর আদিবেগ হচ্ছে 0। তাহলে 0 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করছে স্থির অবস্থায়, কিন্তু 10 সেকেন্ড পরে 20 হয়েছে। তো 10-এ যদি 20 হয়, ত্বরণ হচ্ছে 2। তার মানে এখানে ত্বরণের মান হচ্ছে v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি।
তাহলে ওর হইছে 20 সেকেন্ডে, তাহলে ত্বরণের মান কত? 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। তো ত্বরণের মান যদি 2 মিটার/সেকেন্ড স্কোয়ার হয়, ওর ভর হচ্ছে 1.2 কেজি, তাহলে ওর কার্যকরী বল হচ্ছে MA, আর এই ঘর্ষণ বলের মান দেওয়া আছে 0.6। এই হচ্ছে খেলা। তো কার্যকরী বল হচ্ছে MA, তাহলে MA যদি হয়, ঘর্ষণ হচ্ছে ফ্রিকশনাল ফোর্স MA, তাহলে M যদি হয় 1.2 কেজি, এটার ত্বরণ 2, তাহলে এই যে ত্বরণ 2 তার সাথে 0.6 যে আমার যোগ করা লাগতেছে, এটা একটু ভাবো। তো 12 দুগুণে 24 হচ্ছে 2.4, আর 0.6 হচ্ছে 24 আর 6 হচ্ছে 30, তার মানে 3 নিউটন হবে। তাহলে এখানে 3 নিউটন হচ্ছে অ্যান্সার। এরকম প্রশ্ন আসবে তোমাদের পরীক্ষায়, একটু ভাবো, চিন্তা করো। গতিশীল বস্তুর ক্ষেত্রে লব্ধি বল শূন্য হলে বস্তু কোন অবস্থায় থাকবে? লব্ধি বলই যদি না থাকে, যদি বলই না থাকে, লব্ধি বল যদি শূন্য হয়, তাহলে অবশ্যই ত্বরণ শূন্য হবে। বল শূন্য হইলে ত্বরণ শূন্য হবে, আর ত্বরণ শূন্য হইলে, যদি ত্বরণ শূন্য হয়, তাহলে এই কনসেপ্ট হচ্ছে এইটা, তার মানে সমবেগে থাকবে, বস্তু সমবেগে থাকবে। ওকে ওকে। রশির সাহায্যে 3 কেজি ভরের বস্তুকে উপরের দিকে টানতেছে। ওয়াও! এখন তোমরা একটু ভাবো, একটু চিন্তা করো, একটু মনটাকে চিন্তা করো যে এটা 3 কেজি ভরের বস্তু, রশি দিয়ে আমি উপরের দিকে টানতেছি। কোন দিকে টানতেছি? উপরে। কিন্তু মামুর বেটা, ওর যে একটা ওজন আছে, ওজন, এই ওজন তো নিচের দিকে। তা ওজন কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। তাহলে এই যে mg কোন দিকে? নিচের দিকে। কিন্তু আমি তো ওকে টানতেছি রশি দিয়ে উপরের দিকে। তো উপরের দিকে যে টানতেছি, উপরের দিকে আবার একটা ত্বরণ আছে না? তাহলে mg তো কাজ করে নিচের দিকে। তাহলে এখন অ্যাকচুয়ালি এই টি, এই mg, এটা বিপরীতমুখী না? টানতেছে তো উপরে, আর mg তো নিচে। তাহলে অবশ্যই ওদের বিয়োগ ফল যা হবে, সেই বলটাই হচ্ছে তার লব্ধি ত্বরণ, মানে লব্ধি বল আর কি। তো সেটাই হচ্ছে ma। ও বলছে যে রশির টান কত, ফিল করো, অন্তর থেকে ফিল করো কনসেপ্টটা। তার মানে এই টি ইকুয়ালস টু mg প্লাস ma, তার মানে এই টি হচ্ছে mg প্লাস a। তাহলে এই টি হচ্ছে m এর মান কত? 3 কেজি। জি এর মান কিন্তু লেখা নাই, আমরা জানি 9.8, তাহলে এইটা হচ্ছে 9.8, আর ত্বরণ হচ্ছে 2। তাহলে এটা কত? 11.8। তাহলে 3 11 33, 3 8 24, 34 35, 35.4 হওয়ার কথা না? 35.4, হ্যাঁ, এইটা নিউটন হবে। এটা হচ্ছে টান, মানে এই টানলে, মানে এই টানে গেলে, আমি কি ঠিক করছি? মানে 11.8 না, এটা 11.8ই তো। তো 3 11 33 না? তো 3 8 24, 33 আর 24 ঠিকই আছে, ভুল হওয়ার কথা না। 35.4 নিউটন। হ্যাঁ, আবার এখানে আবার পয়েন্ট আছে একটা, না ওইটা আসলে কিছু না, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, এই পয়েন্ট। ওকে। ভরবেগ সময় গ্রাফের ঢাল, ভরবেগ সময়, তাহলে এই এক্স অক্ষে হচ্ছে সময়, আর এই অক্ষে হচ্ছে ভরবেগ। তাহলে এম ভি, বিষয়টা হচ্ছে এম ভি আর হচ্ছে টি। তাহলে এম ভি ভার্সেস টি, এম ভি ভার্সেস টি হচ্ছে বল, এম ভি ভার্সেস টি হচ্ছে বল। এটা বল ডিপেন্ড করবে, কারণ হচ্ছে ভরবেগের পরিবর্তনের সাথে এম ভি মাইনাস ইউ বাই টি হচ্ছে এফ, এফ ইকুয়ালস টু এম এ। ঠিকই আছে, ভরবেগের পরিবর্তন। তো আমি যদি চিন্তা করি যে চিন্তা করি এইভাবে, আরে আল্লাহ রে আল্লাহ, এটা কি জানি করবো আমি। আচ্ছা হ্যাঁ, তাহলে আমার সময়ের সাথে সাথে যদি পরিবর্তন হয়, তাহলে এটা হচ্ছে আদিবেগ, এটা হচ্ছে শেষ বেগ, এটার সাথে ভর তো আছেই, সময়টার পরিবর্তন হচ্ছে এতটুকু। তাহলে এইটুকু হচ্ছে আমার ভরবেগের পরিবর্তন। তাহলে সময় যদি এইটা হয় ভি মাইনাস ইউ বাই টি, তাহলে অফকোর্স এফ ইকুয়ালস টু এম এই হবে। হ্যাঁ ঠিকই আছে, এটা বল বোঝাবে। 500 গ্রাম ভর একটা বস্তুর উপর, এত কঠিন ম্যাথ আমি আসলে সলভ কেমনে করব?
তাহলে সমস্যাটা হচ্ছে আমাকে চিন্তা করতে হবে পরীক্ষার হলে সহজ জিনিসও কঠিন লাগবে। তাহলে ত্বরণ হচ্ছে এরকম যে এফ ডিভাইডেড বাই এম। এমনও সিচুয়েশন হয় জানো, পরীক্ষার হলে স্টুডেন্টরা এই ম্যাথ করতে গিয়া এ ইকোয়াস টু এম বাই এফ লিখে দিয়েও আসতে পারে। আল্লাহ এদেরকে হেফাজত করুক, তোমাদেরকে হেফাজত করুক। এ ইকোয়াস টু এফ বাই এম। তা এই কষ্ট যদি এফ বাই এম হয়, 5 নিউটন বল 500 গ্রাম মানে 0.5। তো 0.5 মানে হচ্ছে 5/10। তো 5/10 মানে 50/5। 50/5 মানে হইল 10। তাহলে এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা মানে 0.5কে অর্ধেক দিয়ে ভাগ করা মানে হচ্ছে, মানে 5-এর অর্ধেক দিয়ে ভাগ করা মানে 5কে 2 দিয়ে গুণ করা। তাহলে এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 10 কেজি ভর একটা স্থির বস্তুর উপর। আমি নিশ্চিত তোমরা এটা বুঝে ফেলতেছো যে ইউ হচ্ছে 0, এইটা হলো এফ এর মান, এটা হলো টি এর মান। তো 20 সেকেন্ড যাবৎ বল প্রয়োগ করলে তো ত্বরণ থাকবে, ত্বরণ থাকবে না? ত্বরণ থাকলে তো বেগ বাড়বে না? বাড়বে। তো 20 সেকেন্ড যাবৎ আমি বলই প্রয়োগ করতেছি একটা বস্তুর উপরে, নিশ্চিত তার ত্বরণ থাকবে। তাহলে 20 সেকেন্ড পরের বেগ হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এটাই তো। তো স্থির যদি থাকে তাহলে আমি নিশ্চিত ভি ইকুয়ালস টু এটি হবে। তো এর মান হচ্ছে এফ বাই এম টি। তো এ হচ্ছে এফ বাই এম, মানে এফ ইকুয়ালস টু এম এ। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এফ টি ডিভাইডেড বাই এম, এটাই। তাহলে 200 নিউটন যদি 20 সেকেন্ড যাবৎ কাজ করে, তাহলে বলের ঘাত হচ্ছে 4000 নিউটন সেকেন্ড। তাহলে এম হচ্ছে 10, 4000কে 10 দিয়ে ভাগ করলে হবে 400। তাহলে এফটি হচ্ছে 4000 আর এইটা হচ্ছে 10। অ্যান্সার অবশ্যই 400 মিটার পার সেকেন্ড। বেগ চাইছে, আবার ভুল কইরা সেকেন্ড স্কোয়ার যে আছে এখানে কিন্তু অ্যান্সার দিয়ে আইসো না। তাহলে এখানে ডেটা একই রকম দেখা গেলেও অ্যান্সার কিন্তু এককের কারণে ভুল হবে। এটাও কিন্তু পরীক্ষার হলে চিন্তা করতে হবে। ওফ, জটিল প্রশ্ন। এটার সলভ করাটা আমার জন্য অনেক জটিল। তারপর আমি একটু চেষ্টা করি এটা পারি কিনা। বলের মাত্রা মনে হয় ঠিক লিখছি, তাই না? এটা ঠিক লিখছি, আচ্ছা ঠিক আছে। তো যদি ঠিক লেখা থাকি, তোমরা যারা আবার এটা নিয়ে একটু চিন্তা করবা, বলের মাত্রা হচ্ছে এম এ, তাহলে এটা হচ্ছে এম এল টি ইনভার্স 2। অনেক কঠিন প্রশ্ন, দেখো অনেকবার আসছে। আচ্ছা, অভিকর্ষ ত্বরণের জি এর মান সবচেয়ে বেশি কোথায়? এই যে প্রশ্নটা, এটা হচ্ছে পৃথিবী তো একটু কেমন জানি। তো এই হলো মেরু অঞ্চল, আর এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল, মানে উপরের যে সারফেস। নিশ্চিতভাবে এখান থেকে এইটার ডিস্টেন্স বেশি আর এখান থেকে এইটার ডিস্টেন্স কম। কম তো? তাহলে যেহেতু আর এর মান বেশি, দূরত্ব বেশি হইলে আকর্ষণ কমে, তাহলে এখানে জি এর মান কম থাকবে। আর এখানে যেহেতু পৃথিবীর ব্যাসার্ধের মান কম, তাহলে এখানে জি এর মান বেশি থাকবে। তাহলে ওজনও মেরু অঞ্চলে বেশি হবে। তাহলে অভিকর্ষ জীবনে সবচেয়ে কোথায় বেশি? অ্যান্সার হচ্ছে মেরু অঞ্চলে। আচ্ছা, পারবা তোমরা, এগুলো পারবা। ওয়াও, নাইস কোয়েশ্চেন। এই যে একটা ভ্যালু আসে জি এর মান কত, আমরা এটা মুখস্থ জানি না। 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। আমরা এটা মুখস্থ জানি তো। আসলে বিষয়গুলো তো এত মুখস্থ না, এগুলো তো এক্সপেরিমেন্টাল ভ্যালু। তার মানে হচ্ছে এই যে এই বস্তুটা আর এই বস্তুটা, এরা হইল 1 কেজি ভরের দুইটা বস্তু। এখন এই বস্তুটা যদি 1 কেজি আর এইটাও যদি 1 কেজি হয়, আর ওদের মাঝখানে যদি 1 মিটার ডিস্টেন্স থাকে, তাহলে ওরা পরস্পরকে এই বলে আকর্ষণ করে। সুতরাং এইটা একটা ধ্রুবক মান। তো এই ধ্রুবক মানের ক্ষেত্রে একক চিন্তা করতে হবে নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। ভুল করে আবার উপরেরটা দিয়ে এসো না। কেন? কারণ দেখতে একই রকম লাগলেও এইটা হচ্ছে মিটার ইনভার্স 2 লেখা আছে। এই যে পরীক্ষার হলে মাইনাসটা চোখে পড়বে না, এটা হচ্ছে টেনশনের কারণে চোখে পড়বে না। তাহলে দিস ইজ নট দ্য অ্যান্সার। জি এর রাশিমালা কোনটা? এই জি এর রাশিমালা এখন আর ব্যাখ্যা করার সময় নেই, এইটাকে একটু অন্তর দিয়ে ফিল করে ফেলবা। জিএম বাই আর স্কোয়ার। এখানে একটা জিনিস ফিল করো,
সেটা হচ্ছে এম এর মান হচ্ছে 5.98 ইন্টু 10⁻24 কেজি, আর আর এর মান হচ্ছে 6371000 মিটার। এটা ভ্যারি করে বিকজ আর এর মান তো এক এক জায়গায় এক এক রকম। তো এটা হচ্ছে জিএম বাই আর স্কোয়ার। নিচের কোন দুইটি বস্তুর মধ্যে অভিকর্ষ বল ক্রিয়া করে? রিমেম্বার, যখন অভিকর্ষ বলবে তখন অন্তর থেকে ফিল করে ফেলবে যে একটা পৃথিবী থাকতে হবে, তার মানে এখানে অবশ্যই পৃথিবী আর বই হবে। আর বাকিগুলা মহাকর্ষ প্লাস অভিকর্ষ। নিচের কোন বলের প্রভাবে তুমি ওজন অনুভব করো? যেহেতু পৃথিবী আমাকে টানছে, সুতরাং আমি মহাকর্ষ বলের কারণে করি। 5 কেজি ভরের একটা বস্তুকে 50 মিটার উপরেতে ছেড়ে দিলাম। এটা একটা মজার প্রশ্ন। 5 কেজি ভরের বস্তুকে 50 মিটার উপর থেকে ছেড়ে দিলে 4 সেকেন্ড পরে ভূমিতে পতিত হইল। এখন সময় তো বলে দিছে, আসলে কি 50 মিটার উপর থেকে ফেলে দিলে ওর পড়তে 4 সেকেন্ড লাগে? এখানে প্রশ্ন করছে বাতাসের বাধাদানকারী বল। সুইট কোয়েশ্চেন। তো এইখানে চিন্তা করো, যদি আমি এই সূত্র অ্যাপ্লাই করতাম, এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। আমি এটা জাস্ট একটু চেক করতেছি, চেক, এটা অনলি চেকিং তোমাদেরকে একটু বোঝানোর জন্য। এখন আমি যখন উচ্চতা থেকে ছেড়ে দিছিলাম তখন ইউর মান তো 0 ছিল, তাইলে বিষয়টা হচ্ছে এইচ ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার। ফাইন। তাহলে আমি যদি এখন টি এর ভ্যালু বের করতে চাই, তাহলে 2h কে জি দিয়ে ভাগ করে রুট করতে হবে। তার মানে খেলাটা হচ্ছে এই রকম হবে, মানে এই রকম হবে। এখন একটু চিন্তা করে দেখি যে 50 মিটার উপর থেকে যদি এটারে ফালাই 9.8 দিয়ে ভাগ করে, একটু ক্যালকুলেটর লাগবে, সময়টা বাঁচাইতে হবে। তো এখন 100কে যদি আমি 9.8 দিয়ে ভাগ করি আসে 10.2, এটারে রুট করলে আসে 3.19। তার মানে হইল 3.19 সেকেন্ড পরে ও মাটিতে পড়ে যাইতো যদি বাতাসের বাধা না থাকতো। কারণ বাতাসের তো বাধা আছে বইলা হচ্ছে ওর 4 সেকেন্ড বেশি লাগছে। এখন ওর যে 4 সেকেন্ড লাগলো, এই 4 সেকেন্ডের খেলাটা হিসাব করতে হবে কেমনে? তখন এটার জি ত্বরণে পড়বে না, তখন এটা এ ত্বরণে পড়বে। তার মানে তখন খেলাটা হবে এরকম যে এইচ হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই হচ্ছে খেলা। এইটাই যদি খেলা হয় তাহলে এই যে হাফ এর মানটা তো কমে যাবে। এখন 9.8-এ পড়লে তো আগে পড়ে যেত, তার মানে এর মানটা এখন আমাকে বাইর করতে হবে যে কত ত্বরণে ও আসলে নামে, কারণ ত্বরণটা কমে যাবে। বেশি ত্বরণে পড়লে তো তাড়াতাড়ি পড়ে যেত, আর কম ত্বরণে পড়বে বলে তো টাইম বেশি লাগবে। তো এখন খেয়াল করে দেখি, এইচ হচ্ছে হাফ এটি স্কোয়ার। কি একটা ভয়ানক প্রশ্ন। তাহলে এর ভ্যালু যদি বের করতে হয় 2h কে টি স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। তার মানে 50 মিটার উপর থেকে যদি পড়ে আর যদি ওর 4 সেকেন্ড সময় লাগে, তাহলে 1/16 দিয়ে যদি আমি ভাগ করি, খেলাটা আসবে 6.25। এইটাই হচ্ছে খেলা, 6.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ওর পড়ার কথা ছিল, ওর পড়ার ভাবো, একটু ভাবো, ওর পড়ার কথা ছিল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারে, কিন্তু ও আসলে পড়তেছে 6.25 মিটার পার সেকেন্ড স্কোয়ারে। তাহলে ও যদি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারে পড়তো, তাহলে ওর সময় লাগতো 3.19 সেকেন্ড। কিন্তু ও তো এই ধরনে পড়তে পারতেছে না, ও কমে পড়তে হবে। তাহলে ও পড়তেছে 6.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে। এই কারণে ওর পড়তে সময় একটু বেশি লেগে গেছে। কত লাগছে? ওর লাগছে 4 সেকেন্ড। তার মানে বাকিটা বাতাস উপরের দিকে বাধা দিচ্ছে। তো কত বাধা দিচ্ছে? তাহলে বাতাসের বাধা দানকারী বল, তার মানে বাতাসের বাধা কত? সেটা হচ্ছে এম। পড়ার কথা ছিল জিতে, কিন্তু পড়তেছে এতে। তাহলে যে 5 কেজি ভরের বস্তুটা
9.8-এ পড়ার কথা, না পড়ে 6.25-এ পড়ছে। তাহলে 9.8 থেকে 6.25 বাদ দিলে 3.55 থাকে, তারে 5 দিয়ে গুণ করলে 17.75 নিউটনে পড়ে। তাহলে এইটা হচ্ছে 17.75 নিউটন, 17.75 নিউটন। তো এই রকমের এমসিকিউ পরীক্ষা আসলে সময় বেশি লাগবে। এখন তুমি বলবা স্যার পরীক্ষার হলে আমি এটা করবো কেমনে? এই যে ক্যালকুলেশন না, এটা তাড়াতাড়ি করতে পারাটাই হচ্ছে তোমার এমসিকিউ টেস্ট। ইট উইল ডিফাইন দ্যাট তোমার ফিজিক্সের কনসেপ্ট কেমন। পৃথিবীর ভর এত, ব্যাসার্ধ এত, পৃথিবীর কেন্দ্রীয় অভিকর্ষ ত্বরণের মান। আজব একটা প্রশ্ন। আরে ভাই, পৃথিবীর কেন্দ্রীয় অভিকর্ষ ত্বরণের মান তো আমি জানি, পৃথিবীর কেন্দ্রীয় অভিকর্ষ ত্বরণের মান 0, আমার ম্যাথ করা লাগবে না, 0। এজন্য ওজনও 0। তোমার ভূপৃষ্ঠে ওজন হচ্ছে কত? 539 নিউটন। চাঁদের পৃষ্ঠে তোমার ভর কত? আরে ভাই, আমার ভর তো সেম থাকবে, ভর মৌলিক ধর্ম, এটা চেঞ্জ হয় না। তাহলে আমার ওজনকে জি দিয়ে ভাগ করলে তো আমি পৃথিবীতে এম পেয়ে যাচ্ছি। আর পৃথিবীর এমটাই চাঁদের এম, পৃথিবীর এমটাই হচ্ছে চাঁদের এম। তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা? সিম্পলি দাঁড়াচ্ছে যে আমার ওজন পৃথিবীতে হচ্ছে এত, তার মানে আমি এই এমটা বের করব। তাহলে এম হচ্ছে W/G। তাহলে কত? 539 নিউটনকে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে ভাগ করব। তো 539-কে 9.8 দিয়ে ভাগ করলে, ওমা 1 মিনিট, তাই তো হওয়ার কথা 55 কেজি। তো 55 কেজি তো আমি চাঁদেও 55 কেজি থাকবে। এখন চাঁদের জি হচ্ছে 1.63, এটা আমার চিন্তা করার দরকারই নেই। তাহলে আমার চাঁদের জি মানে জি এম হচ্ছে 1.63 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর জি আর্থ হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অ্যান্সার কত? 55 কেজি। আমার চাঁদের জি হিসাব করার দরকার নাই, ঠিক আছে? আমি জানি ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল পরস্পরের সমান ও বিপরীতমুখী। তো এটা যদি এই পাশে আসে তো প্লাস হয়ে শূন্য হয়ে যাবে। তাহলে এটা কি হবে? F1 প্লাস F2 ইকুয়াল 0। নিশ্চিতভাবে এটা হচ্ছে অ্যান্সার। তাও আবার ময়মনসিংহ বোর্ড 25 আসছে এটা। ক্রিয়া প্রতিক্রিয়া বল নিশ্চিত, এটা এটা ভুল কথা। একই বস্তুর একই সময় ধরে ক্রিয়া করে, একই বস্তুর উপর তো প্রযুক্ত হয় না। ক্রিয়া যদি একটা বস্তুর উপর প্রযুক্ত হয়, প্রতিক্রিয়া আরেক বস্তুর উপর প্রযুক্ত হয়। সো দিস আর নট রাইট, এইটাও হয় না। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে কেবলমাত্র এটা। বরিশাল 24-এ আসছে সব বোর্ড কোয়েশ্চেন। আমি আশা রাখি এগুলো তোমাদের মাথায় মানে চিন্তা করতে হেল্প করবে। রকেটের গতি কিসের উদাহরণ? নিশ্চিত তৃতীয় সূত্রের উদাহরণ। কেন? কারণ রকেটের জ্বালানি নিচের দিকে নির্গত হয়, ফলে রকেট উপরের দিকে ওঠে। ক্রিয়া প্রতিক্রিয়া সমান। যদি এখানে বাতাসের বাধা আছে অ্যাকচুয়ালি একটু কম বেশি হয়। ওরে আল্লাহ, একটা টেবিল, এই টেবিলের উপরে একটা 50 কেজি ভরের বস্তু রাখলাম। তো বস্তুটা তো নিচের দিকে চলে আসবে না, আসবে? টেবিল তোকে ধরে রাখছে। তো এখন যদি টেবিল ধরে রাখে, এই হচ্ছে টেবিল ধরে রাখছে, তাহলে ওর ঊর্ধ্বমুখী বল তোর ওজনের সমানই হবে। তাহলে এই যে W ইকুয়ালস টু mg, দিস W ইকুয়ালস টু mg সেম হবে, একই তো। বস্তু তো নিচের দিকে চলে আসতেছে না। তাহলে এম এর মান হচ্ছে 50, 50-কে 9.8 দিয়ে গুণ দিব, তাই না? তো 50-কে যদি 9.8 দিয়ে গুণ দেই তাহলে 490 নিউটন আসে। দ্যাটস ইট, এটাই অ্যান্সার। সহজ সহজ জিনিস। তবে এখন আমি করাচ্ছি বলে সহজ, বা আমি এটা পড়তেছি বলে সহজ। তোমাদের কাছে কোনটা অসংরক্ষণশীল বল? জীবনভর এটা অসংরক্ষণশীল বল। কেন? কারণ কারণ হলো এটা খুব ডিফিকাল্ট। কারণ যখন একটা ঘর্ষণ হয় তখন কেবলমাত্র ভরবেগের মানে খেলা থাকে না, এখানে শব্দ উৎপন্ন হবে, এখানে তাপ হবে, আরো কিছু ওয়েস্ট আছে। তো শব্দ এবং তাপ উৎপন্ন হইতে গিয়ে কিছু ভরবেগের, কোন ঘর্ষণের কারণে আমরা পিছলে পড়ে যাই না?
কারণ আমি দাঁড়ায় আছি, তার মানে এটা অবশ্যই হচ্ছে স্থিতি ঘর্ষণ। নিচের কোনটির গতি ঘর্ষণ বেশি? যার ভর বেশি, তার বেগ বেশি, তার ঘর্ষণও বেশি, গতি ঘর্ষণ বেশি। তো গতি ঘর্ষণ বেশি হবে কেন? কারণ এ যখন চলতে থাকবে ওরে থামাইতে কষ্ট হবে। কে? এটা হচ্ছে কনসেপচুয়ালি আমি জানি যে ট্রাক ভারী আর বাকিগুলো একটু কম ভারী। ঢালু তলার সাথে একটি বস্তুকে কত কোণে ছেড়ে দিলে গতি ঘর্ষণ সহগের মান বৃদ্ধি পায়? কি সুইট একটা কোয়েশ্চেন। তাও আবার রাজশাহী বোর্ড 24 আসছে, আবার কতগুলো ডেটা ফেটা দিয়ে রাখছে, কি আজব। তো তখন তোমার মনের মধ্যে একটা প্রশ্ন হবে, আচ্ছা এই যে মিউ কে মানে কাইনেটিক মিউ, এটা অ্যাকচুয়ালি কত? টেন থিটা। তো এখন যেইটার থিটা বেশি তার মিউ বেশি, কেমনে? স্যার টেন থার্টির মান কত দেখি? স্যার টেন থার্টির ভ্যালু হচ্ছে 0.57। তো টেন থার্টি এটা হচ্ছে 0.57। টেন ফর্টির ভ্যালু কত স্যার? টেন ফর্টির ভ্যালু হচ্ছে 0.83। তুমি একটু চিন্তা করে দেখো, টেন ফর্টির ভ্যালু হচ্ছে 0.83। তো থিটা বাইরে গেলে ভ্যালু বেড়ে গেল না? তো টেন ফিফটি কত? টেন ফিফটি হচ্ছে 1.19, আরও বাড়ছে। তাহলে এই টেন ফিফটি ডিগ্রি হচ্ছে 1.19, তাহলে অবশ্যই 60-র ভ্যালু বেশি হবে। তার মানে কোণ যত বেশি হবে, তাহলে এই হচ্ছে 60 ডিগ্রি। কেন? কারণ টেন 60 ডিগ্রি, এটার মানটা তো আমার মুখস্থ নাই। অ্যাকচুয়ালি √3/2 হওয়ার কথা না? 1.73, 1.73 2/√3 হবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে √3। সো এই ভ্যালুটা অফকোর্স মোর দেন 1.19। সো যত থিটা হায়ার হবে মিউ তত হায়ার হবে। একটা ঢালু তলের উপর দিয়ে একটা ক্রিকেট বল গড়িয়ে পড়লে এটা আবর্ত ঘর্ষণ। আচ্ছা, নিচের কোন ঘর্ষণ বলটির মান সবচেয়ে কম? কোন ঘর্ষণ বলটির মান? আবর্ত ঘর্ষণের মান সবচেয়ে কম না? ভুল না হলে হয়, আবর্ত ঘর্ষণের মান কম। নিচের কোনটি গতি ঘর্ষণ বলের ক্ষেত্রে সঠিক? ওইটা না একটু আগে করলাম, এটা এটা হ্যাঁ, ওকে। একটি অনুভূমিক, ও মাই গড, একটি আনুভূমিক কাঠের তক্তার উপরে 2.5 কেজি ভরের কোনো ব্লককে, একটা আনুভূমিক, এটা প্রথমে আনুভূমিক ছিল, হাউ সুইট। তো এটা যদি আনুভূমিক থাকে, এটার উপর একটা একটা কি আছে? এটার উপর একটা ব্লক আছে। এই ব্লকের ভর হচ্ছে আবার কত? 2.5 কেজি। 2.5 কেজিকে যদি আমার গতিশীল করতে হয়, আমাকে কত বল প্রয়োগ করতে হচ্ছে? কত নিউটন? 10 নিউটন। তাহলে আমি যদি ওকে 10 নিউটন বল প্রয়োগ করি, 10 নিউটন প্রয়োজন হয়, তক্তাটিকে অনুভূমিকের সাথে কত কোণে কাত করলে, অনুভূমিকের সাথে কত কোণে কাত করলে, তার মানে খেলাটা তখন এই হয়ে যাবে। তখন আবার এই যে mg sin থিটা cos থিটার হিসাবে আসতে হবে। তো এখন যদি আমি এটাকে চিন্তা করি যে এটা এই রকম ভাবে আছে, তো ওকে যদি আমার খেলাতে এরকম, ওরা আমার এখানে গতিশীল করতে হলে কত নিউটন দিতে হচ্ছে? 10 নিউটন। কিন্তু এখন ওর mg যেই বরাবর আসবে, ওর mg যেই বরাবর আসবে, কাহিনীটা হচ্ছে এই হলো mg cos থিটা, এই হচ্ছে তার প্রতিক্রিয়া বল, আর এটা হবে mg sin থিটা। তোমাদেরকে আমি এখন এই মুহূর্তে ব্যাখ্যা দিতে পারছি না, এটা নিয়ে আমার ভিডিও আছে, mg cos থিটা mg sin থিটা। তাহলে ওর যেই ডাব্লিউ, এই mg দিয়ে হিসাব করা লাগবে না, mgটাই হবে। আর এইটাই হচ্ছে প্রশ্ন, যে এইটাকে এখন মানে এটা আনুভূমিক ছিল, এটাকে এখন আমি কৌণিক করার চেষ্টা করতেছি। তার মানে মিউ হচ্ছে টেন থিটা, টেন থিটা। তো মিউ হচ্ছে এফ বাই আর, তাহলে এটা হচ্ছে এফ ডিভাইডেড বাই এমজি, এফ ডিভাইডেড বাই এমজি। তাহলে এইটা হইল টেন থিটা। তাইলে টেন থিটা হচ্ছে ঘর্ষণ বল, 10 নিউটন বলের প্রয়োজন, তাহলে 10 নিউটন বল তো অ্যাটলিস্ট দিতে হবে আমাকে। তাহলে এই এফটা অ্যাকচুয়ালি mg sin থিটা হওয়ার কথা ছিল, কিন্তু এখন অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট লাইন এটা এখন 10 হবে।
এই কত হয় 10 নিউটন হবে। এইটাই হচ্ছে প্রবলেমটা। তাহলে এখন এফ এর মান হচ্ছে 10 নিউটন আর এমজি হচ্ছে 2.5 কেজি। তাহলে 2.5 কেজি ভরের বস্তুর ওজন হচ্ছে এটা। তাহলে 10কে যদি আমি 2.5 ইন্টু 9.8 দিয়ে গুণ করি 0.40, তাহলে শিফট 10 অ্যান্সার হচ্ছে, ও মাই গড, তাহলে এই থিটাটা হচ্ছে tan ইনভার্স, দাঁড়াও, 10 ডিভাইডেড বাই 2.5 ইন্টু 9.8, 0.408, তাহলে 0.408, এই tan ইনভার্স করলে শিফট tan আসলে 22.2 ডিগ্রি হয়, 22.2 ডিগ্রি। তার মানে এখানে 22 পয়েন্ট, এই থিটাটা 22.2 ডিগ্রি হইতে হবে। এটা হচ্ছে 22.2 ডিগ্রি। তার মানে ওকে 10 নিউটন বলে ঠেলা দিলে উপক্রম হয়, কিন্তু এতটুক পার হইলেই ও হচ্ছে নিচের দিকে নামা স্টার্ট করবে। তাহলে এটা হচ্ছে 22.2 ডিগ্রি। এটা টাফ কোয়েশ্চেন হবে তোমাদের জন্য, মানে ওভারঅল বাংলাদেশের সিচুয়েশন চিন্তা করলে বা বাংলাদেশের স্টুডেন্টদের ওভারঅল আইকিউ চিন্তা করলে, বল চ্যাপ্টারের এমসিকিউ হিসাব করলে এই কনসেপ্ট একটা স্টুডেন্টের বোঝানো ডিফিকাল্ট। তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো এই পার্টটা একটু বুঝছো কিনা আমাকে একটু জানাও। গাড়ির টায়ার পুরনো হয়ে গেলে কোন ঘটনা নেই? গাড়ির টায়ার পুরনো হয়ে গেলে তো গাড়ি ব্রেক করলে থামবে না, মানে ঘর্ষণ বলটা কমে গেছে। তাহলে এখানে হচ্ছে ঘর্ষণ বলের মান হ্রাস পাইছে। কিভাবে ঘর্ষণকে বৃদ্ধি করা যায়? ঘর্ষণকে বৃদ্ধি করা যাবে তলকে অমসৃণ করার মাধ্যমে। এগুলোতে বেশি মাথা খাটানোর নাই, এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। জড়তা অবশ্যই এটা তো সিমিলার দেখতেছি, বস্তু স্থির অবস্থা যা বস্তুর স্থিতি অবস্থা বজায় রাখতে সাহায্য করে, ইয়েস। ত্বরণের সাথে তো কোনো সম্পর্ক নাই, রাইট অ্যান্সার 1 ও 3। রিক্সা এবং সাইকেল সমান বেগে গতিশীল, রিক্সাকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হয় কেন? রিক্সার ভর বেশি ভাই, রিক্সার চেয়ে সাইকেলের ভরবেগ বেশি? জীবনেও না। রিক্সার চেয়ে সাইকেলের ভরবেগ বেশি না, সাইকেলের চেয়ে রিক্সার ভরবেগ বেশি, সাইকেলের চেয়ে রিক্সার জড়তা বেশি, কারণ রিক্সার ভর বেশি। একটা ভেরি সিম্পল রিজন, সেটা হচ্ছে রিক্সার ভর বেশি, আর কোন অ্যান্সার হতে পারে না। বলের ক্ষেত্রে কি এক অদ্ভুত প্রশ্ন, তাই না? আবার সেম লাইনে যাইতে হচ্ছে যে এসএনএফ ইজ গ্রেটার দেন ইএমএফ ইজ গ্রেটার দেন ডাব্লিউএনএফ ইজ গ্রেটার দেন জিএফ। মহাকর্ষ বল তাড়িৎচুম্বক বলের তুলনায় দুর্বল, কথা তো সত্য। মহাকর্ষ বল দুর্বল নিউক্লিয় বল অপেক্ষা দুর্বল, এইটাও সত্য। তাড়িৎচুম্বক বল সবল নিউক্লিয় বল অপেক্ষা শক্তিশালী, এটা একেবারে মিছা কথা, ডাহা মিছা কথা। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 1 ও 2, যদি আমি ভুল না করে থাকি স্বাভাবিকভাবে, মানে ওকে। সাম্যবল ক্রিয়াশীল, সাম্যবল জাহাজ পানিতে ভাসার ক্ষেত্রে, কারণ জাহাজ নাহলে ডুবে যেত। একটি বস্তুর উপর থেকে নিচে পড়ার সময় তো হবে না, নো। একটা বস্তু উপর থেকে নিচে পড়লে তো অভিকর্ষ ত্বরণের কারণে নিচে পড়তেছে, ওকে তাকে উপরে ধরে রাখতেছে না। কোনো ব্যক্তি চেয়ারে বসে থাকলে, হ্যাঁ, তাহলে চেয়ারম্যান চেয়ারে বসে থাকবে, রাইট অ্যান্সার 1 ও 3। কোনো বস্তুর উপর প্রযুক্ত বল যদি ধ্রুব হয়, আমি বল প্রয়োগ করেছি, বল সেম, আমি বল সেম, তাহলে বল যদি সেম থাকে এম এর সাথে এর সম্পর্কটা হচ্ছে এই রকম হবে। তাহলে না, আসলে কন্ডিশনালি এম তো চেঞ্জ হবে না, এ চেঞ্জ হবে এম কে চেঞ্জ করলে। এখন যদি ভর কম হয় ত্বরণ বেশি হবে, রাইট, কথা সত্য। ভর কম হলে ত্বরণ কম হবে, কথা অবশ্যই রাইট না। ভর বেশি হলে ত্বরণ কম হবে, ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল। আমি চেষ্টা করতেছি তোমাদেরকে ওই বেসিসে পড়ানোর যে তোমরা এই জিনিসগুলোকে জানো। পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায়, পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায়, ও মাই গড, হাউ সুইট কোয়েশ্চেন। পৃথিবীর ব্যাসার্ধটা কই? এই, তো তার সমান উচ্চতায়, মানে এইটাও আর এইটাও আর, সমান উচ্চতায় অভিকর্ষ ত্বরণ
সমান উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ, তাহলে জি ইকুয়ালস টু জিএম বাই আর প্লাস আর হোল স্কয়ার। কি একটা অদ্ভুত বিষয়। তাহলে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ 1/4, এটা তো অফকোর্স হবে কারণ 2r স্কয়ার হচ্ছে। তাইলে প্রথমটা রাইট, জি এম 2r হোল স্কয়ার। তাহলে বিষয়টা হচ্ছে জি এম 4r স্কয়ার। তাহলে আগেরটার 1/4 হবে। তাহলে প্রথমটা রাইট, 1/4 হবে। পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক, কি অদ্ভুত প্রশ্ন রে বাবা। পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক, পৃথিবীর ব্যাসার্ধের জি ইকুয়ালস টু জিএম বাই আর প্লাস আর হোল স্কয়ার। পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক না, উচ্চতার উপর নির্ভর করে। সমান উচ্চতায় পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় উচ্চতার উপর নির্ভর করে। রাইট, কথা সত্য, কিন্তু পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক কথাটা তো রাইট অ্যান্সার 1/3 অ্যাকর্ডিং টু মাই সেন্স, যদি সব ঠিকঠাক থাকে। আচ্ছা, ভুল ত্রুটি আমাকে জানাইও। রে বাবা, এটা কি? এম বিন্দুতে হইল, এম কোনটা এটা? হ্যাঁ, এটা জি, তাহলে এটাতেও জি। তাহলে এ বিন্দুতে হইল G1, তাহলে বি বিন্দুতে হইল G2, এটাতে হচ্ছে G3। সি কি সেন্টার? আচ্ছা সেন্টার। তাহলে জি হচ্ছে পৃথিবীতে, ওইটা উপরে নিচে যে কোনোটা চেতে বেশি, এটা সত্য কথা, কারণ পৃথিবী পৃষ্ঠে যে মান সবচেয়ে বেশি হয়, উপরে গেলে কমে, নিচে গেলে কমে। G1 আর G2 সমান আমি বলতে পারবো না, কারণ হইল এই কেন্দ্র থেকে এ এর দূরত্ব আর কেন্দ্র থেকে বি এর দূরত্ব সেম না। G3 কেন্দ্রে জি এর চাইতে কম, ট্রু, কারণ এইটা সত্য কথা, পৃথিবীর কেন্দ্রে গেলে জি এর মানটা কমে। তাহলে রাইট অ্যান্সার 1 ও 3, তাই না? তাই। বন্দুক দিয়ে গুলি ছোড়া হলে ডিস্কে আও, বন্দুকের পশ্চাৎবেগ গুলির তুলনায় কম হবে। অবশ্যই, কারণ বন্দুক ভারী, বন্দুক সামনের দিকে ধাক্কা দিবে, জীবনেও না, বন্দুক পিছনে ধাক্কা দিবে। গুলি এবং বন্দুকের ভরবেগ রাইট অ্যান্সার 1 ও 3। সোজা না? সোজা। ঘর্ষণ সীমিত করার উপায় হচ্ছে আমি তলকে মসৃণ করব, লুব্রিকেন্ট ব্যবহার করব, ঘর্ষণ স্থানাঙ্ক কমে, মানে গুণাঙ্ক, এটা গুণাঙ্ক, হ্যাঁ, গুণাঙ্ক কম এমন যন্ত্রাংশ ব্যবহার করব। ট্রু, তাহলে রাইট অ্যান্সার তিনটাই হবে। ওই রে ভাই, বন্দুকের পশ্চাৎবেগ হচ্ছে ক্যাপিটাল ভি হচ্ছে -mv/m। তাহলে এটা হলো মাইনাস, পশ্চাৎবেগের ক্ষেত্রে মাইনাসটা, এটা বোঝায় যে ডিরেকশনটা। তাহলে 100 গ্রাম ভরের একটা বুলেট 300-তে বাইর হয়েছে, তাহলে 100 গ্রাম মানে 0.1 ইন্টু 300 ডিভাইডেড বাই 6, তাহলে 1/10, 30, 30টা 6 দিয়ে ভাগ করলে 5 মিটার পার সেকেন্ড বেগে পেছনের দিকে আসবে। 25 সালের প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড। বুলেটের মন্দন 5 সেকেন্ড পর থেমে গেল। 6 কেজি ভর একটা বন্দুক তক্তা স্পর্শ করে ফায়ার করলে 100 গ্রাম ভর একটা বুলেট এত বেগে বের হয়ে তার মানে 5 সেকেন্ডে যদি থেমা যায়, তাইলে এর মান হচ্ছে v-u/t। তাইলে ওর ভি তো শূন্য, থেমে গেছে, তাহলে মন্দনের মান হচ্ছে মাইনাস, এটা তো আমিও জানি, তাহলে এটা হচ্ছে u/t। তাহলে 300 মিটার পার সেকেন্ড বেগে যদি এটা ঢুকেই থাকে, আর যদি 5 সেকেন্ডে থাইমা যায়, তাহলে 60 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে ও থামছে, এবং থামছে বলে এটা মন্দন, তো এটা মাইনাস হবে। তো মাইনাসটা অ্যাকচুয়ালি মন্দনকে বোঝায়। বস্তুদের মিলিত বেগের মান, আচ্ছা তাহলে এটা কিভাবে করব? 4×12 = 48, 4×6 = 24, ওই পাশ থেকে আসতেছে -24 ডিভাইডেড বাই 4 আর 6 10, হাউ সুইট, শেষ। 24 দিয়ে 10কে ভাগ করলে 2.4,
এখন কিন্তু তোমরা একটু ম্যাচিউরড হয়ে গেছো, তাড়াতাড়ি বুঝবা। কোন দিক যাবে, কোন দিক যাবে মিলিত হওয়ার পরে বস্তুরা এইভাবে যাবে। তাহলে উপরে হচ্ছে 48 মাইনাস 24/10। তাহলে মিলিত বস্তুর বেগের মান কত? 2.4। তো 2.4 ওইদিকেই তো বেশি, তো এই বস্তুর দিকে যাবে, এই বস্তুর দিকে যাবে। ওরে বাবা রে বাবা, ক্রিয়ারত বল কত? 11 নিউটন। ঘর্ষণ বল কত? 1 নিউটন। কার্যকরী বল কত? 10 নিউটন। 5 কেজির উপর কাজ করতেছে, ত্বরণ হলো 2 মিটার পার সেকেন্ড। 10 সেকেন্ড পরে বেগ হচ্ছে ইউ, ইউ তো হচ্ছে 0, তাহলে এর মান টি, শেষ। তাহলে এর মান হচ্ছে F/m ইন্টু টি। তাহলে এফ কত? কার্যকরী বল 11 নিউটন ছিল, -1 নিউটন হবে। মামুর বেটা, এটা হলো 5 কেজি, কাজ করতেছে কতক্ষণ? 10। 5 দুগুণে 10, 10 দুগুণে 20, ডান, 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে। বস্তুটির গতির ক্ষেত্রে তলটি মসৃণ হলে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখন যদি তল মসৃণ হয়, তার মানে এই ঘর্ষণ বল না থাকে, যদি না থাকে তাহলে এর মান হবে, অতিক্রান্ত দূরত্ব বাইর করতে গেলে এস ইকোয়াস টু ইউটি তো নাই, তাহলে হাফ এ টি স্কোয়ার। তাহলে হাফ এর মান হবে ভি মাইনাস ইউ বাই টি, তাহলে বা এফ বাই এম। তখন যেহেতু ওই হিসাব করতে পারতেছি না, এর মান হচ্ছে এফ বাই এম। তো এফ বাই এম হচ্ছে 11 বাই হইল 5 ইন্টু কত স্কোয়ার? টি স্কোয়ার, 5 সেকেন্ড। আমি এটা কি করলাম? এখানে খালি 10 হলে 2 হয়ে যেত, কিন্তু যদি ওই 1 নাই, তাই 11 রাখছি। তো 25 5 দিয়ে ভাগ করলে হয় 5, 5 11 55, 55 অর্ধেক হইল 27 দুগুণে 54 আর অর্ধেক 27.5, তাহলে ঠিকই আছে, এটা ঠিক আছে। ঘর্ষণ বস্তুটির ওজনের উপর নির্ভর করে, কথা তো সত্য, কারণ হইল ঘর্ষণ মিউ ইকস টু মিউ, এর হচ্ছে ঘর্ষণ বাই ওজন, ওজনই তো। তাহলে এফ ইকস টু ডাব্লিউ মিউ, তাহলে অবশ্যই ওজনের উপর ডিপেন্ড করে। আর এই গতি ঘর্ষণ বল, তাহলে ঘর্ষণ বলের মান কত? 1, ওই যে 1 নিউটন, ডিভাইডেড বাই ওজন, ওজন কত? 5 ইন্টু 9.8, 5 ইন্টু 9.8। তো 5 10 হলে 50 হইতো, 50 যেহেতু হয় নাই, তাহলে 0.2 কমবে, মানে 4.9, দেখি 49 হবে। তো 1/49 কত? 1/49 হচ্ছে 0.02, ঠিকই আছে, এই তিনটাই হবে রাইট আনসার। কিউট না? অনেক কিউট। 3 মিটার ব্যবধানে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা হইলো একটা বস্তু, এই মামুর বেটা আর এই মামুর বেটার মাঝখানে ডিস্টেন্স হচ্ছে কত? 3 মিটার। আচ্ছা ঠিক আছে, তাইলে এইটা হইল 1 কেজি, এইটা হইল 0.5 কেজি, মানে আধা কেজি। এদের মধ্যে ডিস্টেন্স নাকি হচ্ছে 3 মিটার। তাহলে চন্দ্রপৃষ্ঠে বি বস্তুটার ওজন বি, তাহলে চন্দ্রপৃষ্ঠে বি বস্তুর ওজন হচ্ছে আধা কেজির সাথে 1.63 গুণ করতে হবে। তাহলে 0.5 ইন্টু 1.63 গুণ করলাম 0.815। কারণ চাঁদে চাঁদে ওজন হচ্ছে ভর ইন্টু চাঁদের মানে মুন, তাহলে ভর হচ্ছে 500 গ্রাম, 500 গ্রাম মানে 0.5, এই যে এটা ইন্টু 1.63, তাহলে মানটা হচ্ছে এত, 0.815 নিউটন। সোজা। এ ও বি এর মধ্যে ক্রিয়াশীল বলের মান, তাহলে ক্রিয়াশীল বলের মান হচ্ছে এফ ইকুয়ালস টু জি m1 m2 বাই ডি স্কোয়ার, শেষ। তাহলে 1 আর আধা মানে 1 ইন্টু 0.5 হচ্ছে 0.5, 0.5কে ডি হচ্ছে দূরত্ব মানে 9 দিয়ে ভাগ করব, ইন্টু 6.6
73 10⁻11 করলে আসে 3.7 10⁻12। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এইটা। তাড়াতাড়ি করতে হবে। বস্তুটি স্থির অবস্থায় থাকলে সুতার টান কত? তো ও যদি স্থির অবস্থায় থাকে, ওর ওজনের সমান টানতেছে, তাহলে ওজনের সমান যদি টানে, তাহলে এম জিতেই টানে, তাহলে এম হচ্ছে 2 × 9.8, মানে 19.6 নিউটনে টানতেছে। আমি যদি করি আর আমি যদি বুঝি তাহলে তো হবে না। আমি যখন করছি, আমি তোমার মনস্তাত্ত্বিক চিন্তাটাকে সাথে নিয়ে কথা বলছি, বিকজ আমি বিশ্বাস করি তুমি আমাকে দেখতেছো। তাহলে আমাকে যদি দেখে থাকো, আমার কথা শুনে চিন্তা করতে হবে না? নাও ইউ থিঙ্ক। অসাম্যতা সৃষ্টি করা যায় এখানে। সুতার দৈর্ঘ্য ছোট বড় যাই করি তাতে লাভ হবে না, কারণ ও এমনি থাকবে। সুতা কাইটা দিলেই নিচের দিকে পড়ে যাবে, এই জন্য এটা অসাম্যতা হবে। বস্তুটিকে পাশের দিকে টেনে ছেড়ে দিলেই বস্তুটা এমন এমন করতে থাকবে। ট্রু। তাহলে এখানে রাইট অ্যান্সার 2 আর 3 হবে। নিম্নত কোনটির ভর না থাকলেও ভরবেগ আছে? ফোটন, ফোটন, ফোটন। দুটি বস্তু এ ও বি, উভয়ের ভর এম, বি স্থির। এ বিকে ভি বেগে ধাক্কা দিলে, যদি এ বিকে ঠাস করে একটা বি বেগে ধাক্কা দেয়, তাহলে এ স্থির হবে। হ্যাঁ, তাহলে গতিটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে বিষয়টা এমন হবে। ঠিকই আছে। বেশি ভরের একটি বস্তু ভি, এটা আবার কেমন কথা? বেশি ভর মানে কত ভর? ভাই, এটা কেমন কথা? ভি বেগে নগণ্য ভরের একটা স্থির বস্তুকে ধাক্কা দেওয়ার পর এটা আমি জানি না, এটা আমি বলতে পারছি না। এটা কি হবে আমি বলতেই পারছি না। যদি তোমাদের কারো পক্ষে একটু আমাকে ব্যাখ্যা করা সম্ভব হয়, আমাকে একটু কমেন্টে ব্যাখ্যা করো এটার কাহিনীটা কি। আই ডোন্ট নো। ডিফিকাল্ট, টু মাচ ডিফিকাল্ট। নিচের সূত্রানুসারে টোকা দেয়া। আমি যদি এখন এখানে একটা টোকা দিই, টুক করে এইটাতে বাড়ি মারলে এইটা চলে যাবে, একের বদলে এক, তার মানে একটা সরবে একটা। একটি বস্তুর বেগ 3 গুণ হইলে গতিশক্তি, বেগ যদি 3 গুণ হয়, বেগ 3 গুণ হয়, তাইলে 3v² মানে 9v হবে। গতিশক্তি 9 গুণ, 9 গুণ। একটি লেখচিত্র এফ এবং এর মধ্যে সম্পর্ক প্রকাশ করলে কোন লেখচিত্রটি বল এবং ত্বরণের মধ্যে সঠিক সম্পর্ক প্রকাশ করে? তাইলে বল এবং ত্বরণের সাথে, বল এবং ত্বরণের সাথে সম্পর্কটা হচ্ছে, এই মামুর বেটা হচ্ছে ফিক্সড, নড়ছে না। তাইলে এফ বাড়লে এ বাড়বে, এফ বাড়লে এ বাড়বে। তাহলে এ ডিপেন্ড করতেছে এফ এর উপরে। তাহলে খেলাটা হচ্ছে এফ নিচে থাকবে, এ উপরে থাকবে। তাহলে রাইট অ্যান্সার এটা। কোনো 5 কেজি ভর স্থির বস্তুকে 3 সময় ত্বরণ দিলে চূড়ান্ত ভরবেগ, চূড়ান্ত ভরবেগ, চূড়ান্ত বেগ কত? ভি। ইউ প্লাস এটি, ইউ তো 0, এর মান হচ্ছে এত, 3 তিরিকে 9, তাহলে খেলা হচ্ছে 9। তাহলে 9 মিটার পার সেকেন্ড বেগ যদি হয় 5 কেজি, 5 9 45, এই হচ্ছে অ্যান্সার। সুইট। 20 কেজি ভরের একটা বস্তুর উপর 200 নিউটন বল কত সময়ব্যাপী কাজ করলে ভরবেগ? ওরে বাবা রে বাবা, ডেল পি হচ্ছে প্রযুক্ত বল বাই সময়। আস্কিং ফর টাইম, তাহলে টাইম হইলে এটা হবে। তো ভরবেগের পরিবর্তন হচ্ছে 20, প্রযুক্ত বল 200। ও বাবা, হাউ সুইট, 0.1 সেকেন্ড। এই হচ্ছে অ্যান্সার। মজা আছে। মহাকর্ষযোগ জীবের মাত্রা, জি, জি এর রাশিটা কি? জি হচ্ছে এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই m1 m2। মাত্রা হচ্ছে, এফ এর মাত্রা হচ্ছে mlt ইনভার্স 2 ইন্টু এল স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার। কাটাকাটি করলে এম ইনভার্স হবে। তাহলে খেলাটা হবে এম ইনভার্স 1 এল কিউব টি ইনভার্স 2। খুব খেয়াল করতে হবে, খুব খেয়াল।
মহাকর্ষ সূত্রের ক্ষেত্রে এই রে ভাইরা কেমন বিষয়টা হলো, নিশ্চিতভাবে এইটা রাইট, কারণ এটা এইটা কেন্দ্র আর এটার কেন্দ্র থেকে কাজ করতেছে, কেন্দ্র বরাবর কাজ করে। তাহলে এইটাও রাইট না, এইটাও রাইট না, এইটাও রাইট না। এর মান পুলি, এর মান, তাহলে এ হচ্ছে ড্রাইভিং ফোর্স, ড্রাইভিং ফোর্স ডিভাইডেড বাই টোটাল ম্যাস। তোমাদের যাদের পুলি নিয়ে কোনো প্রবলেম আছে, তোমরা জাস্ট ইউটিউবে দেখো, আনত তলের কনসেপ্ট, পুলির কনসেপ্ট পুরো ব্যাখ্যা করে রাখছি আমি। তাহলে ড্রাইভিং ফোর্স হচ্ছে 5 কেজি এমজি, তাহলে এটা পড়বে হচ্ছে এমজি, কোন এমজি, এটাকে সহ পড়বে, তাহলে এটা হইলো M2, তাহলে এটা হচ্ছে M1, তাহলে M2G ডিভাইডেড বাই M1 প্লাস M2, তাহলে 5 ইন্টু 9.8 হইল, 5 ইন্টু 9.8 হচ্ছে 49, 49কে 5 আর 9 দিয়ে ভাগ করব, তাহলে 5.44 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইটা হচ্ছে সিস্টেমের ত্বরণ। ওকে ওকে, বিশ্ব রেকর্ড করছে বাবারে, এত সেকেন্ডে এত মিটার দৌড় মারছে, খেলার ভূমিতে কি পরিমাণ বল প্রয়োগ করে, তার ভরের, তার ওজনের সমান বল প্রয়োগ করছে। কি পরিমাণ, কি পরিমাণ বল ওজনের সমান, ভেরি ইজি, ওজনের সমান বল, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু এমজি। তো 75 ইন্টু 9.8 মানে 735 নিউটন। খেলোয়াড়ের পেছনের পা ভূমিতে কিভাবে, খেলোয়াড় তো দৌড় মারছে এমনে, পিছনে তির্যক ভাবে, এটা লম্ব ভাবে হবে না, তির্যক ভাবে হবে। 50 কেজি ভরের একজন লোক 100 কেজি ভরের একটা পাথরকে কি করছে, ধাক্কা মারছে, তাহলে এইটা হচ্ছে 100 কেজি আর উনি হইল 50 কেজি। বুঝলাম, ধাক্কা মারছে কত বলে, 50 নিউটন। পাথরটি 0.5 কেমন হইল, ত্বরণ কেন, ত্বরণ প্রাপ্ত এফ ইকুয়ালস টু এম এ না, তো এই হচ্ছে এফ বাই এম, তাহলে এফ বাই এম, তাহলে 50/100 হইল আধা। হ্যাঁ ঠিকই আছে। লোকটি, তো ও যদি 50 নিউটন দেয়, ও তো 50 নিউটন খাবে, খাবে না? তো ও যদি 50 নিউটন ধাক্কা দেয়, পাথরও তো 50 নিউটন দিবে, তাহলে লোকটার 50/50, মানে এটাও ঠিক আছে। লোকটি দীর্ঘক্ষণ ধরে পাথরটিকে ধাক্কা দিতে পারবে? নো, এরকম তো বলা হয়নি। সে যদি না খেয়ে থাকে তাহলে কেমনে পারবে? রাইট অ্যান্সার 1 ও 2। কিউট না? খুব কিউট কোয়েশ্চেন। ওরে ভাই, এম ভরের বস্তুটি কি পরিমাণ বল লাভ করবে? আচ্ছা, ড্রাইভিং ফোর্স কি পরিমাণ বল লাভ করবে এম ভরের বস্তুটা, কিন্তু এম এর ওজন কত? ও আচ্ছা, এ হচ্ছে ড্রাইভিং ফোর্স হচ্ছে mg, তাহলে এটা যদি m1 হয়, এটা যদি m2 হয়, তাহলে এম ভরের বস্তুটা কি পরিমাণ বল লাভ করবে? তাহলে এটা হচ্ছে 50 কেজিতে এখানে m1 মাইনাস m2g ডিভাইডেড বাই m1 প্লাস m2, তাই না? হ্যাঁ, তাই তো হবে। এখন এম ভরের বস্তুর ভর যদি না জানি তাহলে কেমনে হবে? কারণ ও তো এই দিকেই আসবে, তাহলে ওরা যে এই পাশে টানবে, তাহলে m1টাই টানবে, m2টা উপরে উঠে যাবে, তাহলে 50 থেকে 20 গেলে থাকে 30, তাহলে 30 ইন্টু 9.8 হচ্ছে 294, অ্যাকচুয়ালি 294 নিউটন হবে। কারণ কি, এটা আমি ত্বরণটা ঠিক করতেছি না, ওকে টানবে কে, ও টানবে, তাইলে 50 ইন্টু 9.8, এটা টানতেছে এই দিকে আর এটা আসতেছে এই দিকে, 20 ইন্টু 9.8, ঠিকই আছে, এটা 294 নিউটন হবে। দুটি তলের মধ্যকার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এত, তাইলে গুণাঙ্ক এত, ভেরি সিম্পল, ভেরি সিম্পল, মিউ ইকুয়ালস টু tan থিটা, তাহলে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স মিউ, তাহলে tan ইনভার্স 1/3 √3, তাহলে tan √3 মানে 30 ডিগ্রি, তাই হওয়ার কথা না?
1/√3 কত 0.57 শিফট 10 অ্যান্সার 30 ডিগ্রি ইয়েস এটা হচ্ছে 30 ডিগ্রি সুতরাং এটা হচ্ছে tan ইনভার্স 1/√3 so theta equals to 30 degree thank you very much the last MCQ 50 কেজির 50 কেজি তো 50 ইন্টু 9.8 490 দুই তিনটা মনে সেম আছে তো এই যে আমি মানে রোবটের মতো তোমাদেরকে 100টা এমসিকিউ নিজেই করলাম একটা মনে হয় মাঝখানে মনে হয় ম্যানেজ করতে পারিনি তোমরা দেখে আমাদেরকে জানাইও তোমাদের জন্য আমাদের এমসিকিউ শিওর শট আমাদের সবগুলা টিচার একসাথে পড়াচ্ছি আমরা তোমাদের ভালোর জন্য তোমাদের উন্নতির জন্য পরের ক্লাসে দেখা হবে কেমন লাগলো ক্লাস জানিও সবাইকে বলবে লেখাপড়াই হচ্ছে এই জাতির গড়ার মূল লক্ষ্য এবং মূল কার্যক্রম আল্লাহ হাফেজ